ইলেকশন সেদিন আমরা প্রায় কোনো ইসে মেম্বারই ইম্পাতে ছিলাম না। তো সেদিনকে সমস্ত সেই ভিডিও ফুটেজ টুটেজ সমস্ত কিছু আমাদের কাছে আছে এবং আমরা অলরেডি জমাও দিয়েছি। ওরা জয়শ্রাম টয়শ্রাম বলে গঙ্গাজল টঙ্গাজল ছিটিয়ে হঠাৎ করে ঢুকলো বলেই এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের অর্গানাইজেশনটা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এবার আমার ইম্পাতে যখন ধরো স্ক্রিনিং কমিটির মিটিং ডেকেছি তখন আর 5 জন সদস্যর মধ্যেই তাকে ডাকতে হয়েছে। 4 তারিখের পরেই তাদের মনে হলো যে হঠাৎ করে দলটা বদল হয়েছে, তাহলে এটা বোধহয় তৃণমূলের পার্টি অফিস, এখানে হই হই করে গিয়ে জায়গাটাকে দখল করে। সুতরাং সেখানে কেউ কারোর ইচ্ছে হলে তিনি মালা পরে আমি প্রেসিডেন্ট বলতেই পারেন। দেখবেন তাদের মধ্যে থেকে এত কালকে আরেকজন বলবেন আমি প্রেসিডেন্ট বলতেই পারেন। টাকা নিয়েছেন ছবি রিলিজের বিনিময়ে। আমি তো প্রথম দিন থেকে মিডিয়াতে বলেছি আমি যদি দুর্নীতি করে থাকি প্রমাণ দিক। প্রমাণ দিচ্ছে না কেন? প্রমাণ থাকলে তো বলবে, প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে। তুমি আমাকে বলে দিলে দুর্নীতি করেছে, প্রমাণটা কোথায়? এই জায়গাটার মধ্যে আমি রাজনীতি ঢোকাতেই চাইছি না, ওনারা ঢোকাতে চাইছেন। একটা সংগঠন চালাতে গেলে তোমাকে তো সরকারের সঙ্গে স্বচ্ছতা রেখে চলতে হবে, তা নাহলে তুমি আমাদের প্রবলেমগুলো কার কাছে কি বলবে বলো তো? আমি প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিয়ে আমি রতন শাহকে কোঅপশন করতাম, কোঅপশন করে বলতাম যে আপনি বসে যান এখানে, তাহলে আমার সংগঠনটা ভালো। আমার মেন উদ্দেশ্য তো সংগঠন চালানো। এটা করতে যদি আমার সঙ্গে 1:1 ঠিক করে কথা বলতেন, কি বলবো, মানে আমার এখন মানে এটা আমি জানি না, একটা দল বদলাতে এরকম মত বদলায়, আমি সেটা আমার কাছে অবাক লাগছে। তখন মানে রত্নাকর বাল্মীকি রত্নাকর হয়ে যেতে পারে, এটা ভাবারও বাইরে। আমি বুক বাজিয়ে বলতে পারি তৃণমূল থেকে আমি কোন রকম কোনো সুবিধা আজ অব্দি নিইনি। দু সালে প্রথম ইম্পার মহিলা সভাপতি, তার আগেও যদিও ইম্পার সঙ্গে জড়িত ছিলেন। আর 2018 পর কেটে গেছে বেশ কয়েকটা বছর, বেশ কয়েকটা টার্মে তিনি এই দায়িত্ব সামলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়ে মিডিয়াতে যদিও সরব তিনি, তবে কি বলছেন সেই অভিযোগগুলি নিয়ে, এবং আপাতত তার দায়িত্বে ইম্পা নেই, সেখানে অন্য একজন দায়িত্বে এসেছেন, সেই দায়িত্ব সামলাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন, আগামী কি পরিকল্পনা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেবি আনলিস্টের পডকাস্টে আমার আড্ডায় আমার গেস্ট রয়েছেন পিয়া সেনগুপ্ত। পিয়াদি, 2018-তে প্রথম ইম্পার মহিলা সভাপতি, 2026-এ এসে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? সরিয়ে দেওয়া হলো ওটা কে বলবো? তাহলে বেসিক্যালি আমাদের পুরো ব্যাপারটাই মানে আমাদের এখন এই মুহূর্তে ইম্পাতে 2027 অব্দি লিগালি আমি প্রেসিডেন্ট। তার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের ইম্পার যে 2027-এর যে ইলেকশন অব্দি আছে সেটা হচ্ছে আন্ডার সাবজুডিস। অরিন্দম মুখার্জি, জাস্টিস অরিন্দম মুখার্জি আন্ডারে রয়েছে কেসটা। এই কমিটিটা ইলেক্টেড নয়, আজকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসুনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত ক্যামেরায় তোলা আছে। আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে। তো আমি একটু আগে থেকে বলি তাহলে তোমার সুবিধা হবে। এই 2025-27 ইলেকশনের আগে 2023-25 যখন ইলেকশন হয় তখন এনারা আমি সবার নাম বলছি না, মানে যারা এখন বিদ্রোহ করছেন আর কি, তাদের মধ্যেই তারা একটা কেস করে এবং কেস করে তাদের তখন আমাদের কোর্ট থেকে 2 জন অবজারভার ঠিক করে দেন যে পুরো 2023-25 যে ইলেকশনটা
কোর্টের অবজারভারের আন্ডারে হবে। তারাই সমস্ত ভোটার লিস্ট ঠিক করেন, তারাই পুরো ভোটিং প্রসেসটা তারাই করেন। এবং সেখানে এই যে সব যারা বিদ্রোহ মুখগুলো দেখছো তারা প্রায় সবাই পার্টিসিপেট করে এবং সবাই হারে, আচ্ছা। ঠিক আছে? এবং তারপরে তাদের মনে হয় যে না, এটাও বোধহয় ঠিক নয়, তখন ওই যে কোর্টের অ্যাপয়েন্টেড যারা অবজারভার আছেন তাদের এগেনস্টে তারা আবার কেস করেন হাইকোর্টে যে এটা ঠিক ওনারা করেননি, কিছু করেন, মানে যেটা কিন্তু আমাদের আন্ডারে হয়নি, হয়েছে পুরোপুরি কোর্টের দুজন অবজারভারের আন্ডারে। এবং সেটাতে পুরোটা আমাদের ক্যামেরায় কভারেজ করা ছিল, কারণ ওইভাবেই আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের যারা অবজারভার ছিলেন, পুরো প্রসেসটা আমরা কোর্টে জমা দিতে পারি যে কিভাবে ভোটটা হয়েছে মানে পুরো অন রেকর্ড। অন রেকর্ড, এবং সেটা আমরা কোর্টে জমাও দিয়ে দিই। মানে আমরা ওনাকে জমা দিই, ওনারা কোর্টে জমা দেন। এবং তারপরে যখন জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে কেসটা আসে, তখন তিনি বলেন যে এই প্রত্যেকবার ঠিক ভোটের আগে ইম্পার একটা এই ঝামেলা আসে, তখন তিনি বলেন যে আমি এই 2025-27 কোনো ইলেকশন বা সিলেকশনের উপর হাত দেব না। আমি যেটা করব, উনি তখন 3জন লয়ারকে অ্যাপয়েন্ট করেন, যেই 3জন লয়ার, একজন আমাদের তরফের থাকেন, 2জন ওই অপোজিশনের থেকে থাকেন। তারা ঠিক করে ভোটার, আমাদেরকে বলা হয় যে আমাদের যারা মেম্বার লিস্ট সেগুলো দিয়ে দেওয়ার জন্য এই 3জন বসে তারা ঠিক করবেন যে একটা ভোটার লিস্ট তৈরি করবেন, সেই ভোটার লিস্টটা আমাদের কোর্টে জমা দিতে হবে এবং ওয়েবসাইটে দিতে হবে, সেটার বেসিসে 2027 ভোট হবে। ওকে। সুতরাং 2027 অব্দি আমাদের কিন্তু কোনো এদিক ওদিক করার জায়গা নেই, বিকজ অফ আমাদের এটা পুরোপুরি আন্ডার সাবজুডিস। এর বাইরে আমরা যদি তার আগে কিছু করতে যাই, সেটাই কিন্তু আমাদের কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে একদম। কিন্তু তাহলে এই যে গোটা প্রসিডিওরটা হলো, এইবারে যে গোটা প্রসিডিওরটা হলো, এবার বুঝতে পারছো পুরোটাই এখন আইনি ব্যাপার। এবং আমি এমন কিছু, মানে এরা কি করলো, 4 তারিখে একটা রেজাল্ট ইলেকশন রেজাল্ট বেরোলো। ইলেকশন সেদিন আমরা প্রায় কোনো মেম্বারই ইম্পাতে ছিলাম না। তো সেদিনকে সমস্ত সেই ভিডিও ফুটেজ সমস্ত কিছু আমাদের কাছে আছে এবং আমরা অলরেডি জমাও দিয়েছি। ওরা জয়শ্রাম বলে গঙ্গাজল ছিটিয়ে হঠাৎ করে ঢুকলো। বলি একের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের অর্গানাইজেশনটা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে? যখন যে সরকার থাকে তাদের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের সংগঠন চালাতে হয়। যখন সিপিএম এর আমলে ছিল তখন কিন্তু আমাদের সেই সরকারের সঙ্গেই সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যখন তৃণমূল সরকার এসছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যেমন ধরো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আমি তোমায় বলছি, কিন্তু এটা তো নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। যেমন কিছু জিনিস তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য সরকারের কাছে চাইতে হয়। যেমন ধরো সার্ভিস চার্জটা ইম্পা করবে না, এটা সরকার করে। তো আমাদের তাহলে সরকারের কাছে যেতে হয় যে আমরা যেমন সার্ভিস, যখন সিপিএম এর আমলে আমরা কিছুটা সার্ভিস চার্জ পেয়েছিলাম, তারপরে আমাদের সেই আমাদের যে ডিমান্ডটা ছিল সেটার জন্য আমরা এই তৃণমূল সরকারের কাছে আবেদন করি। তখন তারাও আমাদের পুরোপুরি দেননি, এখনো সেটার খানিকটা পড়ে আছে, আমাদের কিছুটা বাড়িয়েছিলেন তখন আমাদের, এবং বলেছিলেন যে এটা পরে আবার দেখা যাবে। এইবার ধরো ফায়ার লাইসেন্স, এই যে আমাদের যে সিঙ্গল স্ক্রিন গুলো, যে হাউসগুলো, পুরোনো হাউসগুলো, ফায়ার লাইসেন্স তাদের কিছু হচ্ছিল না। তো ন্যাচারালি সেগুলো নিয়েও আমরা সরকারের কাছে যাই। এইবারে আমরা বলি যে ধরো প্রডিউসারদের জন্য একটা সাবসিডি দিতে, আমরা এরকম অ্যাপ্রোচ করি যে রূপায়ণ, যেরকম সিপিএম এর আমলে রূপায়ণ ছিল, সেই রূপায়ণে আমরা একটা সাবসিডি পেতাম, প্রডিউসার একটা সাবসিডি পেতাম, মানে টোটাল বিলের উপর একটা সাবসিডি দেওয়া হতো, একটা সুবিধা ছিল। তো আমরা সেরকমও প্রপোজাল দিয়েছিলাম এই সরকারকেও যে রূপায়ণটাকে যদি আবার নতুন করে তৈরি করা যায়, সেখানে যদি এরকম একটা সিস্টেম চালু করা যায়। তো এইগুলো তো আমাদেরকে সরকারকেই বলতে হবে। তো এখানে তার সঙ্গে এবং তাকে বলতে গেলে, আমাদের সঙ্গে সরকারের সঙ্গে কাজ করতে গেলে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেই তো কাজ করতে হবে, এটাই তো নিয়ম। আজকে যারা সরকারে এসছেন, আমাদের সুবিধার কথা তাদের কাছেই তো বলতে হবে, আমাদের যে পেন্ডিং ইস্যুস গুলো আছে তাদের কাছেই তো যেতে হবে। তাহলে তো প্রত্যেকবারই আমরা যখন যে সরকার আসবে সেই সরকারের স্ট্যাম্প পড়ে যাবে ইম্পা, সেটা তো নয়। এই যে ধরো আমরা কিন্তু এই গত 2 বছরের টার্মে তো সেই স্ট্যাম্পটা পড়ে গেছিল।
কি করে পড়বে? আমি তোমাকে বলি, ধরো ফেডারেশনের প্রেসিডেন্ট তো ইম্পা তৈরি করেনি, হুম। কারা তৈরি করেছে? ফেডারেশন তৈরি করেছে। ফেডারেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসকে তো ইম্পা বসায়নি। না। তো আমার ইম্পার যখন প্রডিউসার সেকশনের কোনো কথাবার্তা বা আমাদের কোনো আলোচনা, আমাদের অনেক অনেক আর্টিস্ট আছেন যারা ধরো হয়তো দেখা গেছে যে ডেট দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা এরকম সমস্যা হয়, টেকনিশিয়ানরা তো টাকা নিয়েছে আউটডোর যাওয়ার জন্য, হয়তো সে যায়নি। তো এগুলো তো আমাদের ফেডারেশনকে বলতে হবে। তখন ফেডারেশনকে বলতে গেলে কাকে বলতে হবে? আমাকে কাকে বলতে হবে? তুমি উত্তর স্বরূপ দাও। বিশ্বাসকে স্বরূপ বিশ্বাসকে বলতে হবে। তাহলে আমি পলিটিক্যাল হয়ে গেলাম। ওই লোকটিকে সরিয়ে দিয়ে যদি ওখানে রামশ্যাম চৌধুরী থাকতো, আমাকে তো তার সঙ্গে তাকে বলতে হতো। হুম। তাহলে ফেডারেশন তোমরা কেন বসিয়েছো ওকে? এই প্রশ্নটা তো ফেডারেশনকে করা উচিত। আজকে একটা স্ক্রিনিং কমিটি তো আমি করিনি। আজকে স্ক্রিনিং কমিটি তৈরি হলো কেন? একটা হিন্দি ছবি আসছিল, সেই সময় একটি দেবের বাংলা ছবি আসছিল, সেই সময় ডেট পাওয়া যাচ্ছিল না। তখন দেব গিয়ে দিদিকে বললেন, দেবের বক্তব্য তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, এবং তখন সেইটা দেব সেই প্রাইম টাইমে বাংলা ছবি রাখতে একটা করে শো দিতে হবে, সেটা একটা অর্ডার বের করলেন। এবং তখন তো যে ঘাড়ে ঘাড়ে দুটো তিনটে বাংলা ছবি আসছে, সেই নিয়ে একটা অশান্তি। তখন ওখানে মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, এদের উপস্থিতিতে। এবং এই টোটাল মানে শতদ্বীপ সবাই ছিলেন। তাদের উপস্থিতিতে একটা কমিটি তৈরি করা হয়, স্ক্রিনিং কমিটি মন্ত্রী তৈরি করে দেন। এবং তার যেহেতু আমি ইম্পার প্রেসিডেন্ট, আমাকে স্ক্রিনিং কমিটির সভাপতি আমায় করা হয়, এবং বাকিদের সমস্ত সদস্য করা হয়। আচ্ছা। এবং সেই সদস্যের মধ্যে আরেকটি নাম ছিল স্বরূপ বিশ্বাসের। এবার আমার ইম্পাতে যখন ধরো স্ক্রিনিং কমিটির মিটিং ডেকেছি, তখন আর 5 জন সদস্যর মধ্যেই তাকে ডাকতে হয়েছে। হুম। কারণ আমি তো তাকে বাদ দিয়ে ধরো যখন কমিটি করে দেওয়া হয়েছে, আমি 4 জনকে ডাকলাম আর তাকে ডাকলাম না, সেটা তো আমি করতে পারি না। পারি কি? যদি 10টা নাম আমাকে দেওয়া হয় একদমই তাই। যে এই 10 জন তোমার মেম্বার, তাহলে 10 জনকে যখন ডাকবো তার মধ্যেও তার নামটাও আছে, হুম, হুম। তাহলে আমি তাকে বাদ দিয়ে কি করে কিন্তু এই ডাকবো? স্ক্রিনিং কমিটি গঠন তাহলে কে করেছিলেন? মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং আচ্ছা। সেটা নন্দনে বসে পড়েছিলেন। ঠিক আছে? তো যার ফলে তার যাতায়াত বা আমাদের যোগাযোগে তাদের মনে হচ্ছে বোধহয়, যেহেতু তারা একটা দলের সঙ্গে জড়িত, তো আমার কথা হচ্ছে তাহলে অরূপ বিশ্বাসের উচিত ছিল তার ভাইকে এখানে স্ক্রিনিং কমিটিতে মেম্বার করা না। সেটাও আমি করিনি। ফেডারেশনের প্রেসিডেন্ট, সেটাও আমি করিনি। তাহলে আমার কাজের প্রয়োজনে আমার মানুষগুলোকে লেগেছি। আমার কাজের প্রয়োজনে আজকে আমি ফায়ারের জন্যে, তখন ফায়ারের মন্ত্রী ছিলেন সম্ভবত সুজিত বোস, তাই তো? হুম, হুম। তো আমরা আম সুজিত বোস অরূপ বিশ্বাস আমাদের কিছু বললে, যেহেতু উনি টালিগঞ্জের বিধায়ক ছিলেন, আমরা গিয়ে বলতাম যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তখন উনি আমাদেরকে একদিন বিধানসভায় ডেকে পাঠালেন, এবং আমাদের যে সিঙ্গল স্ক্রিনের যারা আছেন তাদের যে ফায়ার লাইসেন্স হচ্ছিল না, এবং তারা দিনের পর দিন চেষ্টা করছিল, পাচ্ছিল না, এবং অনলাইনে হচ্ছিল। হুম, হুম। এবার যারা পুরোনো দিনের এক্সিবিটর, তারা অতটা সহজ ছিলেন না অনলাইনে আচ্ছা। ফর্ম ফিল আপ হুম, হুম। করার। হুম, হুম। তো তখন তখন ওই সমস্ত ফায়ারের ডিজিকে ডাকা হলো, বিধানসভায় বসে মিটিং হলো, এবং সেখানে ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস এবং এই সুজিত বোস, 3 জনের থেকে আমাদের একটা কমিটির কিছু জন, আমাদের এক্সিবিটররা কিছু জন যাওয়া হলো। তখন ওখানে বসেই বললেন যে না, এনারা আগেকার মানুষ, বেশ কিছু মানে হাউস যারা আছে বা হোটেলের হাউস আছে, আগেকার মানুষ এরা পারবে না, এটা অনলাইন থেকে অফলাইন অর্ডার করালো, হুম, হুম। নোটিফিকেশন বার করলো। হুম, হুম। এবং তখন বলল যে এদেরকে বলো, তাহলে আমরা টোটাল প্রসেসটা, এবং আমি বললাম যে সরলীকরণ করুন। কারণ আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা প্রাচ্যী সিনেমা, সেখানে যদি এখন বলে 1 লাখ লিটারের একটা জলের ট্যাঙ্কি করতে, তার তো জায়গাই নেই 1 লাখ লিটারের জলের ট্যাঙ্কি করার। সেটা আমরা গিয়ে বোঝালাম তাকে। আজকের দিনে যে সরকার থাকবে, আজকে এইরকম ধরনের প্রবলেমগুলো কাকে গিয়ে বলতে হবে? সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তুমি আমি বসে আলোচনা করলে তো হবে না। তো আমরা তাকে গিয়ে তখন বললাম যে আপনারা এরকম ফায়ারের থেকে এত আছে, ডিমান্ড রয়েছে, কিন্তু এগুলো তো সম্ভব নয়। একটা ধরো একটা সাপোজ একটা হাউস, মফস্বলের হাউস, হুম। সেই হাউসের সামনে দিয়ে 4টি দোকান বসে গেছে, তার সামনে দিয়ে মানে রাস্তা চলে গেছে, সেখানে ঢোকার জায়গা নেই সেখানে। তো তারা অত লিটারের জলের ব্যবস্থা করবে কি করে? তাহলে সেইটাকে একটা সরলীকরণ করা হোক। তখন ওনারা
একটা যেগুলো নেসেসারি সেরকম ভাবে ব্যবস্থা করে একটা সরলীকরণ করে আমাদের কাছে দিলেন এবং বললেন যে আমাদের এই পেপার লাগবে। হুম। তো সেইগুলো আমরা তখন বললাম, তোমরা ইম্পাতে সবাইকে বলো, তোমরা এখানে বসে তোমরা ঠিক করো, মানে ওনাদেরকে সবাইকে তোমার মেম্বারদের গাইড করো এবং ফাইল রেডি করো, এই কাগজপত্র লাগবে, আপনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে ইম্পার থেকে জমা দিন। আমরা এবং তারপরে এভাবেই আমরা যখন কাজ করতে আরম্ভ করলাম সমস্ত ফাইল ইমিডিয়েটলি সবার ইন্সপেকশন চালু হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল, মানে কাজটা স্মুথ হতে শুরু করলো। স্মুথ হতে শুরু তাহলে করলো। অভিযোগটা সেই সময় শুরু হলো কোথা থেকে? এবার কাজ তো এবার চলছিল। বক্তব্য হচ্ছে যে অভিযোগটা তো মেনলি আমার মনে হচ্ছে যেটা, যে ওই চেয়ারটা। কারণ কি, ধরো এইগুলো তো কাজ হচ্ছে, আজকে যদি ও মানে এদের 4 তারিখের পরেই তাদের মনে হলো যে হঠাৎ করে দলটা বদল হয়েছে, তাহলে এটা বোধহয় তৃণমূলের পার্টি অফিস, এখানে হৈ হৈ করে গিয়ে জায়গাটাকে দখল করে আলটিমেটলি ওরা সেদিন যে ঘটনাটা ঘটিয়েছে ওটা তো একটা, কারণ আজকে তুমি বলো একজন পিআরও সাহেব হালদার, তার কি কাজ? একটা কোনোদিন দেখেছো একটা জেনারেল বডির মিটিং ফেসবুকে দিচ্ছে যে আজকে মিটিং আছে, সবাই আপনারা আসুন? এটা তো পাবলিক মিটিং নয়, এটা তো মেম্বারদের মিটিং। তো তুমি ওখানে ফেসবুকে মানে এটা লিগালি আমি দিয়ে বলতে পারি আজকে মিটিং আছে সবাই এসো? তো ন্যাচারালি কি হচ্ছে ওখানে, কে দেবশ্রী পিআরও, অভিষেক দে পিআরও, আচ্ছা ধরো কিছু লোক এসছেন যারা মানে তাদেরকে সমস্ত আমরা চিহ্নিত করেছি, হুম। তারা কোনো জায়গায় খেলে, সেরকম কিছু লোক চলে এসছেন। আচ্ছা কিছু লোক এসছেন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আপনি বললো যে না আমি আজকে এসছি দেখতে, আমি মেম্বারশিপটা নেবো কিভাবে, মেম্বারশিপটা আজকে দেখতে, মানে সবাই যেন ওটা যেন সার্কাস দেখতে এসছে। তো এইরকম একটা জায়গা থেকে মানে ওটা তো পুরোটাই একটা ইনলিগাল প্রসেস, ওটা তো লিগাল প্রসেস নয়। তো আমি এইটা নিয়ে পুরোটা বলতে চাই না, কারণ এটা যেহেতু এটা আইনের পথে চলবে, আমি আগের দিনও মিডিয়াতে আমি বলেছি, হুম, হুম। যেহেতু আমরা আইনি পথে চলছি, আইনের পথে চলবে, সেটা আইনের যখন তার অর্ডার আসবে তখন নিশ্চয়ই আমরা মিডিয়াকে দেব। তো সুতরাং সেখানে কেউ কারোর ইচ্ছে হলে তিনি মালা পরে আমি প্রেসিডেন্ট বলতেই পারেন, দেখবেন তাদের মধ্যে থেকে হয়তো কালকে আরেকজন বলবেন আমি প্রেসিডেন্ট বলতেই পারেন। কিন্তু তিনি তো হুম। আপাতত ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে রতন না, সাহা না, নির্বাচিত না হয়েছেন, না না তাই তো? তাহলে নির্বাচিত ওটা আমরা মানি না, উনি নির্বাচিত, কারণ কি করে নির্বাচিত হবেন? ইললিগাল নির্বাচনটাকে তুমি নির্বাচন বলবে কি করে? ওটা তো নির্বাচনই না, ওটা তো কি বলবো তৃণমূলের পার্টি অফিস দখল। কিন্তু ওটা তো তৃণমূলের পার্টি অফিস ছিল না। একদমই তাই, ব্যাপারটা তো তাই হয়েছে। তো যাই হোক এগুলো একদমই আইনি ব্যাপার, আমি এগুলোর মধ্যে এখন ঢুকতে চাইছি না। তবে আমি একটু মানে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়েও উনি ইম্পাতে বসে কোনো লিগাল কাজকর্ম করতে পারছেন না। তাহলে কাজ কে করছেন এখন? ইসি কমিটি যারা আছেন আমাদের, আমরা যারা ইসি কমিটিতে আছে তারাই করছে। মানে এখনো কাজের দায়িত্ব তাহলে আপনাকেই নিতে হচ্ছে। আপনি অবভিয়াসলি আমাদের ইসি কমিটি, শুধু আমি একা নই কিন্তু, আমার টোটাল ইসি কমিটি হুম, হুম। তারাই ফাংশন করছেন। তাহলে যিনি এখন আপাতত ওই চেয়ারটাতে রয়েছেন তাহলে তার দায়িত্ব কোথায় কি? চেয়ারটাতে রয়েছেন? আমি তো বারবার আমি এইটা না এই বিতর্ক, কারণ এটা যেহেতু আইনি প্রক্রিয়া, হুম, আমি বারবার বলবো এই বিতর্ক আমরা লিগালি উনি প্রুফ করুন, লিগালি উনি প্রুফ করুন যে উনি ওই চেয়ারটাতে আছেন। ওনাকে লিগালি প্রুফ করতে হবে, তো কোর্টের অর্ডার দেখাক না আমাকে। উনি যদি ঠিক কাজ করে থাকেন, ঠিকভাবে প্রেসিডেন্ট হয়ে থাকেন, কোর্টের অর্ডার দেখাক না, আমরা মেনে নেব। তাহলে এই যে মিডিয়াতে আমরা এত খবর দেখছি, ভালো কেন? তোমাদের তো ভালোই লাগার কথা। মিডিয়াতে বেশ কিছু হাইপ উঠলো, কিছু ফলোয়ার্স বাড়লো, কিছু ভিউয়ার্স বাড়লো। কিন্তু সত্যি কথাটাও তো জানতে সব সাধারণ মানুষ চাইবে যে কি হচ্ছে ভেতরে। সত্যি কি উনি এখন দায়িত্বে দেখুন আছেন আমি এখনো বলছি, আমি তোমাকে বলছি এটা একদমই আইনি ব্যাপার। আচ্ছা, আমি এমন কিছু কথা বলবো না যেটাতে একদম। আমাদের কোর্ট কেসে কোনো প্রবলেম হয়, বা যেহেতু ব্যাপারটা পুরোটাই আন্ডার সাবজুডিস, সেক্ষেত্রে আমার পক্ষে বলাটা সম্ভব নয় এবং উচিতও নয়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে এইটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়েও পুরো ইসি কমিটি তারাই ফাংশন করছেন। তার মানে তোমাদের বুঝে নেওয়া উচিত যে কে কাজ করছে। আজকে কিন্তু ইম্পার যদি একটা চেক সই করতে হয়, হুম। যদি আজকে স্টাফেদের মাইনে দিতে হয়, তাহলে কিন্তু তার ক্ষমতা নেই ওই সইটা করার। তিনি উল্টে একটা চিঠি দিয়েছিলেন ব্যাংকে যে এই ফাংশনটা বন্ধ করা হোক। ব্যাংক কেন মানবে? ব্যাংক কি মেনেছে? তার মানে সেই দায়িত্বগুলো এখন পুরোপুরি
ইসি তোমার হাতে- কমিটির একদম হ্যাঁ, এবং যেখানে তুমি Obviously, রয়েছো, সেখানে তোমার হাতে যারা রয়েছে। ইসি এটা কি কমিটিতে আছি 2000 আমরা, তাদের সবার হাতে। এটা কি 2027 অব্দি চলবে? এটা 2000। এরপরে যদি ওনারা কোর্টে যান, কোর্ট থেকে যদি এরকম অর্ডার আনেন যে উনি যদি প্রমাণ করেন যে হ্যাঁ উনি ইন্টারিম প্রেসিডেন্ট, তাহলে তো আমাদের কোনো কথাই নেই। সেটা তো লিগালি প্রমাণ করতে হবে ওনাকে। আচ্ছা, পরিস্থিতি এতটা জটিল হলো কেন? কাজ তো চলছিল। বেসিক্যালি জটিল হওয়া, দেখো আমি তোমায় বলছি, তুমি আমাকে একটা বলো তো, কোনো একটা বড় প্রডিউসার যারা রেগুলার বেসিসে, আমি আগের দিন এরকম মানে যারা রেগুলার, আমি বড় প্রডিউসার বলছি, আমি যারা রেগুলার বেসিসে কাজ করেন যেসব প্রডিউসাররা, তারা এসে কেউ কোনো রকম ওখানে দেখছো কোনো অশান্তি হতে? তাদের তো কোনো সমস্যা নেই। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যারা রেগুলার বেসিসে এখন কাজ করছে, তাদের তোমরা প্রশ্ন করো তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা যেরকম কোনো সমস্যায় কয়েকটা নাম পড়েছে বলো। কিনা। যেরকম আজকে ধরো SBF, হুম সুরেন্দার ফিল্মস, হুম হুম আজকে ক্যামেলিয়া, প্রবীণ নন্দী, শিবপ্রসাদ, এরা তো রেগুলার বেসিসে কাজ করছে। হুম হুম আমি তারপরেও ধরো মুকেশ পান্ডে, মানে যারা ধরো আমি তারপরের দিকেও বলছি, হ্যাঁ। তো এইরকম তোমরা সবাইকে জিজ্ঞেস করো না, ওই তাদের তাদের তো আমি দেখছি না, কাদের মুখ দেখছি আমি ওখানে, কারা করছেন ওখানে। এই যে ধরুন রতন সাহা, শতদীপ সাহা, তারা তো আমাদের এই টিমটার এগেন্সটে ভোটে লড়ে হেরেছে। কোর্টে এখনো তাদের, কোর্টে কিছু 27 অব্দি তারা বুঝে গেছেন কিছু করতে পারবো না, 27-এ ইলেকশন হবে। ইলেকশনে আমারও তো একটাই বক্তব্য, ধরে নাও ওদের একটা, তার মানে কি ওদের আলটিমেটলি লক্ষ্যটা, গোলটা হচ্ছে চেয়ারটায় বসতে হবে, যেন তেন প্রকারে হোক, যেভাবেই হোক। তার জন্য আমি 4টি পিআরও জোগাড় করবো, 4টি বাইরের নন মেম্বার জোগাড় করব, এবং এখানে একটা ক্রিয়েট করব, এ চোর, এ এ কি দুর্নীতি করেছে, এই করেছে। আমি তো প্রথম দিন থেকে মিডিয়াতে বলেছি, আমি যদি দুর্নীতি করে থাকি প্রমাণ দিক। প্রমাণ দিচ্ছে না কেন? প্রমাণ থাকলে তো বলবে, প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে। তুমি আমাকে বলে দিলে দুর্নীতি করেছে, প্রমাণটা কোথায়? প্রমাণ নেই তো, তুমি তো এখন অব্দি প্রমাণ দিতে পারোনি। এবং তার মানে লক্ষ্যটা হচ্ছে কিন্তু ওদের সিস্টেমেটিক্যালি কাজ করা নয়, ওদের লক্ষ্যটা হচ্ছে ওই চেয়ারটাকে কিভাবে আমি নেব। এখন এতদিন পারিনি, ভোটে পারছি না, কোর্টে পারছি না, তাহলে জবরদখল। এবং সেটা এখন যেহেতু অন্য দল এসছে, আরে বাবা আমি একটা জিনিস মানি, সরকার, আমি বারবার বলছি সরকার সবার, এবং আমার যেটা এই সরকারের একটা জিনিস ভালো লেগেছে, আমি জানি না এটা কতখানি কে কিভাবে নেবে, কারণ হয়তো বলতেই পারে আমার এই কথাটার পরে ট্রোল করবে, আমি দল বদলুদের মতো কথা বলছি, বলতেই পারে, হুম হুম যে ওনাদের যারা উচ্চস্থানীয় নেতারা আছেন এবং যারা এমএলএ রয়েছেন, এমএলএরা, তারা কিন্তু আমি বেশ ফেসবুকে দেখছি যে সব জায়গা তারা বারবার করে বলছে বিজেপির নাম করে কেউ কোনো রকম জায়গা দখল, কোনো পার্টি অফিস দখল, এই ধরনের কোনো কার্যকলাপ কিন্তু তারা মেনে নিচ্ছে না, হুম হুম একদম। একদম মেনে নিচ্ছেন না, এবং তারা এটাকে সাপোর্টও করছেন না। তাহলে তোমরা বিজেপির নাম করে এসে এখানে কেন করছো? তোমরা লিগালি এসো না, তোমরা ভোট করো। আমার একটাই বক্তব্য, আমি যদি দুর্নীতি করি, আজকে মমতা ব্যানার্জি কে মানুষ পছন্দ করেননি, সরিয়ে দিয়েছে। তিনি তার টার্ম কমপ্লিট করেছেন, ইলেকশন এসছে, তাকে পছন্দ করেনি সাধারণ মানুষ, তাকে ভোট দেয়নি, সরিয়ে দিয়েছে। আমি দুর্নীতি যদি করে থাকি, আমার যদি সেই জায়গা থাকে, আমাকে পছন্দ করবেন না, আমাকে সরিয়ে দেবেন। আমি তো জোর করে গিয়ে চেয়ারটায় বসতে পারবো না, তাই না? একদম। এইবারে আজকে এই রতন সাহা বা শতদীপ সাহা যারা মেন প্রতিবাদী মুখ, তাদের চারপাশে যে মানুষগুলো ঘুরছে, এরকম মানুষ তো রয়েছে যে আগে একটা সময় 6 মাসের জন্য প্রেসিডেন্ট হয়েছিল, ইম্পার টাকা তছনছ করেছিল বলেই রতন শাহই তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজকে তাকে নিয়ে ঘুরছেন রতন সাহা। আমাদের ইম্পা থেকে তার নামে এফআইআর করা হয়েছিল, সমস্ত কিছু করা কার হয়েছিল। কথা বলছো? নাই বা বললাম সবাইকে, সবার নাম মানে বলে তাকে আমি এই মুহূর্তে তার নামটা বলে ছোট করছি, এটা কিন্তু যারাই এটা দেখবে তারা সবাই জানে তার নামটা কি, কারণ এটা ইনফ্যাক্ট সবাই জানে কে এই কাজটা করেছিল, মেম্বাররা সবাই জানেন, বুলেটিনে বেরিয়েছিল আমাদের। তারা হচ্ছে তার ডান হাত বাঁ হাত,
তাদের সম্বন্ধে। আজকে এই যে বাবা ইসেন, সে একটা ডিরেক্টর, সে তোমাদের ইম্পার মেম্বার নয়। এবং তোমরা যদি একটু ভালো করে খোঁজ নাও তার সম্বন্ধে, কিছুদিন আগেকার ইতিহাসও পেয়ে যাবে। আজকে এই যে সাহেব হালদার, পিয়ারো, দেবশ্রী, পিয়ারো, এরা এসে চিৎকার করছে কেন? আচ্ছা, এই যে প্রতি মুহূর্তে তোমরা একটা চেয়ারটাকে নেবে বলে তোমরা চারটি ব্লেম করে দিচ্ছ, ঠিক আছে করো। দেখো, আমি এখনো একটা কথা বলবো, এই রতন সাহা সম্বন্ধে, মানুষটা কিন্তু খারাপ নয়। ওনার সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত কোনো সমস্যা নেই। এবং যখন কিন্তু হয়তো আমার মতাদর্শের সঙ্গে ওনার সঙ্গে নাও মিলতে পারে, আমাদের কিন্তু যা কিছু সমস্যা, যা কিছু ঝগড়া, সেটা কি রাজনৈতিক ভাবে বলছো মতাদর্শের কথা? না আমি ইম্পাগত ভাবে বলছি, ইম্পা- আমি এর মধ্যে রাজনীতি, কারণ এটা রাজনীতির প্ল্যাটফর্মই নয়। ওকে। আমি এটাতে এই জায়গাটার মধ্যে আমি রাজনীতি ঢোকাতেই চাইছি না, ওনারা ঢোকাতে চাইছেন, কারণ আমি চাইছি না, কারণ আমি চাইছি এই জায়গাটা নন পলিটিক্যাল যেমন ছিল সেরমই থাকুক। আজকে এই রতন সাহা মানুষটি আমার কাছে কোথাও খারাপ লাগে, কারণ কি কখনো যখন আমার এই ইম্পার বাইরে কোথাও দেখা হয়েছে, কখনো আমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করেননি। তো মানুষটাকে তো আমি খারাপ বলতে পারবো না। এইবার আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওনার আশেপাশের মানুষরা ওনাকে এমন কিছু বোঝাচ্ছেন বা কিছু উনি করছেন, যে জন্য হয়তো তাদের কথা শুনে উনি কিছু ভুল কথা বলে ফেলছেন বা আমাকে অপমান করে ফেলছেন ওই জায়গাটাতে এসে। কিন্তু এটা তাহলে কি শুধুমাত্র তুমি বলছো চেয়ার দখলের লড়াই আর কিচ্ছু নয়? একদমই না, আমার তো তাই মনে হচ্ছে। দেখো, আমাকে যদি, আমি তোমাকে আরেকটা কথা বলি, আজকে যদি রতনদা মনে হতো আমি কোনো অন্যায় করেছি, দেখো সবাইকে, সব মেম্বারের আমাকে পছন্দ হবে তার তো কোনো মানে নেই। একটা মানুষকে, একজন ভগবানকে সবাই মানে না। দেখবে প্রত্যেকের আমার হয়তো কাউকে শিবকে বেশি ভালো লাগে, তোমার হয়তো মা তারাকে বেশি ভালো লাগে, ওর হয়তো সাই বাবাকে বেশি ভালো লাগে, ওর হয়তো লোকনাথ বাবাকে বেশি ভালো লাগে। প্রত্যেকের ঠাকুরকেই সবাই একসঙ্গে এক জায়গায় মানে না। তো মানুষকে কি করে এক জায়গায় সবাই মানবে? এক্ষেত্রে ধরো আমি কোনো রকম ভুল করেছি, কারণ আমি মানুষ, আমি ভগবান নেই, ভুল হয়তো করতেও পারি, নিজের অজান্তেই হোক ভুল করতেও পারি। আজকে রতনদার সঙ্গে আমার যা সম্পর্ক, রতনদার সঙ্গে যে লোকগুলো ঘুরছে, কারণ আমি তো জানি তারা কি কি লোক, তাদের সম্বন্ধে, প্রত্যেকের সম্বন্ধে আমাদের কাছে এভিডেন্স আছে, প্রত্যেকের সম্বন্ধে তারা কি কি জায়গা কি কি করে এসছে সবটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জানে। এই মানুষগুলো যদি ওনার কাছ থেকে সরে যান, শুধু রতনদা যদি আমাকে এসে, আর আমাকে একদিন রতনদা একটা SMS ও করেছিলেন যে আমি মানে হাত জোর করে যে এরকম আমি আজকেই তোমাকে একটা, এরপরে আর কোনো, তুমি একটা গীতার একটা ইয়ে দিয়ে বানিয়ে দিয়ে একটা, আজকেই এরপরে আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। আমি ব্যাপারটা বুঝিনি যে কি বলবেন না বা কি বলতে চাইছেন না, কারণ উনি পরিষ্কার করে কিছু লেখেনি এরকম একটা। কিন্তু তারপর দিন দেখলাম যে তার সঙ্গে সেই মানুষগুলোই ঘুরে বেড়াচ্ছে, যে জ্ঞানটা উনি আমাকে দিচ্ছেন সেই জ্ঞানটা তার আগে আশেপাশের লোকগুলোকে দেওয়া উচিত। সেই লোকগুলো থেকে মাইনাস হয়ে উনি যদি আমার সঙ্গে 1:1 বসতেন এবং উনি বলতেন যে দেখো, আজ উনি যেটা সবসময় বলছেন মিডিয়ার সামনে, যে মানিক শাহ আমার ভাই, উনি ত্রিপুরার CM, তো ন্যাচারালি আজকের যে দলটা এসছে তার সঙ্গে নিশ্চয়ই ওনার হয়তো ভালো সখ্যতা আছে, সেটাই উনি বোঝাতে চাইছেন বারবার মানিক শাহ আমার ভাই বলে, আমার তাই মনে হচ্ছে। তো প্রিয়া, আমার মনে হয় একটা সংগঠন চালাতে গেলে তো আজকে একটা সরকারের সঙ্গে যার ভালো সম্পর্ক সেরকম মানুষকে রাখা দরকার। আমিও মানি এই কথাটা, কিন্তু আমিও মানি আচ্ছা। যে যদি আজকে আমাকে একটা সংগঠন চালাতে হয়, তাহলে আমার যদি সেই সরকারের বেশ কিছু মানুষদের সঙ্গে খুব, মানে আমি কাছাকাছি খুব সহজে পৌঁছতে পারি, তাহলে সেই মানুষটার পেছনে আমি বলবো যে আমার এই সংগঠনটার জন্য এই মানুষটাকে কিন্তু আমার কাজে লাগবে একটু, তাহলে ওনার সাহায্য কিন্তু আমি নেব। তার মানে যে সরকার থাকবে তার সঙ্গে সবসময় সখ্যতা রেখেই কাজটা করতে হবে। আজকে একটা সংগঠন চালাতে গেলে তোমাকে তো সরকারের সঙ্গে স্বচ্ছতা রেখে চলতে হবে, তা নাহলে তুমি আমাদের প্রবলেমগুলো কার কাছে গিয়ে বলবে বলো তো? কার কাছে বলবে? আমার প্রবলেমটা আজকে তো, ধরো আমি যদি একটা সাবসিডি চাই, আমাকে তো জেনারেল মানুষ দিতে পারবে না, আমাকে তো সরকারকেই দিতে হবে। কিন্তু তার জন্য তো খুব সখ্যতা রাখার দরকার নেই। এটা আমরা মানে আমি ধরে নিচ্ছি যে ওনার এই যে বারবার এই যে বলা আমার ভাই মানিক শাহ, তার মানে এটা হয়তো উনি বোঝাতে চাইছেন যে এই সরকারের সঙ্গে আমার হয়তো সখ্যতা আছে, বা উনি থাকলে
এবং এই কথাটা যদি তিনি আমাকে ব্যক্তিগত ভাবে এসেও বলতেন, আমিও ওনাকে বলতাম যে হ্যাঁ দাদা, কারণ যদি আজকে আমার সংগঠনের কোনো উন্নতি হয়, আসুন না আমরা দুজনে মিলে বসে আমি কি ভুল করেছি সেটা আপনাকে বলি, আপনিও বলুন যে প্রিয়া তুমি এই ভুলগুলো করেছো, এবং সত্যি আমি জায়গাটা ছেড়ে দিয়ে এই মানুষটা কাজে লাগবে, আজকে ইন্ডাস্ট্রির জন্য এই মানুষটাকে কাজে লাগবে আমার। আমি তো ওনার নামটা আমি আমি তো ইসিতে আছি, ওখান থেকে তো আমাকে সরাতে পারবে না, কারণ আমি মেম্বারদের ভোটে আছি। আমি আর ইসি কমিটি আমাকে প্রেসিডেন্ট তৈরি করেছে, আমি প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিয়ে আমি রতন শাহকে কোঅপশন করতাম, কোঅপশন করে বলতাম যে আপনি বসে যান এখানে, তাহলে আমার সংগঠনটা ভালো চলবে। কারণ আমার মেইন উদ্দেশ্য তো সংগঠন চালানো। এটা করতে যদি উনি যদি approach আমার করতেন, সঙ্গে 1:1 ঠিক করে কথা বলতেন, কিন্তু সেটা না করে উনি আমাকে সামাজিকভাবে ছোট করলেন, অপমান করলেন, 4টি পিআর দিয়ে তাদেরকে তাদের কিছু পেড পিআর দিয়ে তাদের কিছু লোকজনকে দিয়ে নানান রকম ভাবে ট্রোল করিয়ে নোংরা কথা বলে এই করে সেই করে আমার সামাজিক সম্মান নষ্ট করলেন। তো সেটা তো আমার মনে হয় যে ওনার কাছ থেকে আমি আশা করি না। আমি আশা করেছিলাম আজকে এটা হওয়ার পরে উনি আমাকে একটা ফোন করে বলবেন যে প্রিয়া দেখো, ওই ওই মানুষগুলোকে সাথে নিয়ে এসে গঙ্গা জল না ছিটিয়ে ওই মানুষগুলোর গায়ে আগে টঙ্গা জল ছুটিয়ে যে আজকে ওদেরকে সরিয়ে দিলাম, প্রিয়া এসো আজকে তুমি আর আমি বসে কথা বলি। আমার মনে হয় এইভাবে চললে বোধহয় আমাদের সংগঠনটা ভালো চলবে। আমি কিন্তু সাদরে গ্রহণ করতাম। আমি ওপেনলি তোমাদের এখানে সামনে বলে যাচ্ছি। রিয়াদি এই যে কিছুক্ষণ আগে বললে যে মানুষ মাত্রই ভুল হতেই পারে, কাজ করতে গেলে ভুল হয়, ঠিক হয়। এতদিন ধরে দায়িত্বে রয়েছো, এতদিন ধরে কাজ করছো, কোনো ভুল কি কাজ করেছো, কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছো, কি মনে হয় এখন এসে? দেখো, আমি তো বলতে পারবো না যে আমি কোনটা ভুল করেছি। আমাকে বলতে হবে যে তুমি এই ভুলটা করেছো, তাহলে আমি ক্লারিফিকেশন দিতে পারবো। কিন্তু তুমি এখন এসে রিয়েলাইজ করছো না যে যে কাজগুলো করে এসছো তোমার দেখো, মনে হয় আমি ঠিক আমি করেছো? বলছি আমি কিরকম, আমি বলছি হ্যাঁ আমি ভুল করেছি। কিরকম ভুল করেছি? যখন ফেডারেশনে আমাদের এখানে ছোট ছবি মানে যেগুলো হতো, যারা 5 লাখ 10 লাখ বা 15 লাখ টাকার ছবি বানাতো, এইবার তাদের ছবিগুলো ফেডারেশন তারা কি করে, সভাপতি পুরো টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারতো না। এবার তারা কি করতো, তারা তখন কিছু কম টেকনিশিয়ান নিয়ে কাজ করতেন। হুম। এবার আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে? আমি কি করতাম, আমি সেক্রেটারিকে বলে দিতাম যে দেখ, এরা কিন্তু ফেডারেশনের কাছে ধরা পড়লে এক্ষুনি বলবে এত টাকা দাও এত টাকা দাও এত টাকা দাও, তুই আমাদের এখান থেকে নো অবজেকশন দিয়ে ছেড়ে দে, যাতে আর যদি ফেডারেশন থেকে জিজ্ঞেস করে তাহলে বলবি আমি তো 1 মাস আগে নো অবজেকশন দিয়ে দিয়েছি, আমার তো এখন হাত বাঁধার কিছু করার নেই। এরকম ভুল করেছি দু একটা, মানুষের উপকার করতে গিয়ে। আজকে যেটা নিয়ে তুমি বলতে চাইছো, যে ছবিটা নিয়ে আমাকে বলেছিল জয়ব্রতর হুম হুম একাডেমি অফ ফাইন হুম আর্টস, হুম। আমি প্রথমে বলবো যে তুমি ওই ছবি অ্যাকচুয়ালি আমাদের কাছে ফেডারেশন থেকে প্রথম আসে, যে একটা মেল আসে যে এই ছবিটি উইদাউট টেকনিশিয়ান কাজ হচ্ছে বা হয়েছে। তো যাই হোক, তারপরে আমি জয়ব্রত প্রডিউসারকে সেসব চিনতাম না। আমাদের ইম্পার পিয়ার হচ্ছে, এক সময় ছিলেন উত্তম দা, তারপরে ছিল এই দেবশ্রী বলে মেয়েটি, তারপরে আহ ইন্দ্রনীল রায়। হুম হুম। তো ন্যাচারালি তখন ওকে বলা হলো যে তুমি এই ভদ্রলোককে দেখো তো, ওনার ছবিটা আটকাবে বলেছে। তখন এই একাডেমি অফ ফাইন আর্টস এর সঙ্গে কো প্রডিউসার ছিল হচ্ছে প্রমোদ ফিল্মস, আর ফেডারেশন আটকেছে, মানে ফেডারেশনের কাছে এটা ধরা পড়েছে কেন, এই প্রমোদ ফিল্মসের কাছ থেকে তখন আগের ছবি বাবদ ফেডারেশন প্রায় আমার ধারণা 20-22 লক্ষ টাকা পেত। ওকে। ওই প্রমোদ ফিল্মসকে ধরার জন্য একাডেমি অফ ফাইন আর্টসকে ধরে ওরা, যেহেতু ওরা কো প্রডিউসার ছিল। হুম হুম। তো তখন ওই ইন্দ্রনীল রায় আমার কাছে নিয়ে আসে, তখন ওদেরকে ওরা বলে যে আমরা ইন্ডিভিজুয়াল, তোমার তো প্রমোদ ফিল্মস, ওরা রাতারাতি প্রমোদ ফিল্মসের নামটা সরিয়ে দেয়। ওরা বলে যে না এরকম আমরা ওখানে থেকে মানে হেল্প নিয়েছি, এই করেছি সেই করেছি এরকম বলতে থাকে। তখন আমি ওদেরকে বলি যে অ্যাকচুয়ালি ওদের যে বিটিএস চাই সেখানে দেখবে ওদের যে হেয়ার ড্রেসার বেনি মানে খুব কস্টলি, আমাদের ইন্ডাস্ট্রির খুব নাম করা একজন হেয়ার ড্রেসার পার ডে হয়তো বড় জোর 6,000 টাকা নেয়, গ্রিল রেটের থেকে অনেক বেশি 6,000 টাকা নেয়। কিন্তু তুমি যদি দেখো এই বেনি যে মেয়েটি যারা কাজ করেছে ওদের ওই শুটিং এ, যে কলকাতায় যে গানটা হচ্ছিল, 10,000 টাকার কমে তার পার ডে তার রেমুনারেশন নয়। সে তো নিশ্চয়ই 2 দিন 3 দিনের কাজ বিনা পয়সায় করেননি, আমার তো মনে হয় না।
যদি করে থাকেন তাহলে আমি হয়তো জানি না, ভুল বলছি। এবং যেভাবে যে গ্যাঞ্জার যেই জায়গায় লোকেশনে কাজ করছিল সেটাও ওরা বলতে পারেন আমরা ফ্রিতে করেছি। যে ডান্সাররা পেছনে কাজ করছিল সেটাও বলতে পারেন আমরা ফ্রিতে করেছি, কিন্তু আপাত দৃষ্টিতে বা লোকেরা দেখলে তো সেটা, যে ক্যামেরাটায় ওরা শুট করছিল সেটাও বলতে পারেন ফ্রিতে এনেছে। তো পুরোটাই হয়তো ওনারা ফ্রিতেই করেছিলেন, হতে পারে। তো এইটা দেখে ওনারা বলেছিলেন যে না, এখানে তো আমাদেরকে তাহলে আগের প্রমোশনসের পুরোনো টাকা না দিলে তো আমরা দেবো না। তখন এরা আমার কাছে আসে, তখন আমি ওদেরকে বলি যে দেখ, তোরা তো সেন্সার করিয়েছিস ইয়ের থেকে, বম্বে থেকে, তোরা ওখানে ইয়ে করিয়েছিস, তোরা এক কাজ কর, তোরা এখন কলকাতায় রিলিজ করে বলছিস আগে যা শুটিং করেছিস 4 দিন যে কলকাতা তোদের শুটিং হচ্ছে 4 দুগুণে 8 লাখ টাকা তোরা ফেডারেশনকে দিয়ে দে, আমি যেভাবেই হোক সল্যুশন। এবার তোর 23 লাখ টাকা বাকি আছে, 20 লাখ টাকা বাকি আছে, পরের কথা, ছবিটা তো রিলিজ কর। তুই 4 দিন একটা শুটিং করতে তোর টোটাল মানে টেকনিশিয়ান কস্ট, তোর ক্যামেরা নিয়ে মিনিমাম 4 লাখ টাকা খরচা হয়, কিন্তু আমি সেটারও 50% বললাম 2 লাখ টাকা করে, 8 লাখ টাকা, তোরা 8 লাখ টাকা অ্যারেঞ্জ কর। আমি বললাম, বলে ওরা তখন চলে গেল। এইবারে সাহেব বলেছিল, এটি বলছে আমাকে তো আমার প্রডিউসারের কাছে তো 8 লাখ টাকা চাওয়া হয়েছিল, ইন্দ্রনীল এটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্দ্র রায়কে, যে তুই এটাকে 8 লাখ টাকা ওদেরকে বল অ্যারেঞ্জ করতে, ফেডারেশনে গিয়ে টাকাটা দিয়ে দিতে বল। আমাকে তো আমার প্রডিউসারের কাছে 8 লাখ টাকা চেয়েছে, মানে এটা আমি দুর্নীতি করেছি, বুঝতে পেরেছো? এইবারে কি হলো ঘটনাটা, এই শতদীপ সাহা, এটা পঙ্কজ লাডিয়া রিলিজ করছিল ছবিটা, সেখান থেকে শতদীপ সাহা নিয়ে নিল ছবিটাকে, নিয়ে শতদীপ সাহা ডাইরেক্ট স্বরূপ বিশ্বাসের সঙ্গে মিটিং করলো এদেরকে নিয়ে, 12 লক্ষ টাকায় সেটেল হলো। 12 লক্ষ টাকা দিতে হবে ছবিটার, তার মধ্যে বোধহয় 8 না 9 লক্ষ টাকা দিয়েছে, এখনো 3 লাখ টাকা দেয়নি। আমি কিছুদিন আগে ফেডারেশনের ওখানে ফোন করে আমি জানলাম যে তোমাদের এখানে কত লক্ষ টাকা এসছে, বলে 9 লক্ষ টাকা এখনো এসছে, 3 লক্ষ টাকা শতদীপ শাহ এখনো মানে ওখানে কথা দিয়ে এসেছিল রিলিজের পরে বাকি টাকাটা দেবে, এখনো 3 লক্ষ টাকা আছে। এইবার তুমি বলো এই দুর্নীতিটা আমি করেছি। তাহলে তোমার বিরুদ্ধে অভিযোগটা উঠলো কেন? হ্যাঁ, এটা তো আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি, আমি এই যে তুমি দেখছো না সাহেব, ঠিক আমার প্রডিউসারকে 8 লাখ টাকা চাওয়া হয়েছিল, 8 লাখ টাকা তুমি পিয়া সেনগুপ্তকে দিয়েছো? পিয়া সেনগুপ্ত তাও আচ্ছা, যদি 8 লাখ টাকাতেও সেটেল হতো তাহলে তো তোমার ওখানে 12 লাখ টাকা থেকে কম হতো রে ভাই। যদি 8 লাখ টাকা পিয়া সেটেল করতো, সেটাও তো না, 12 লাখ টাকা সেটেল করে এলি, খুব ভালো কাজ করেছিস। টাকা তো ফেডারেশনে গেছে, টাকা তো পিয়া সেনগুপ্তের কাছে আসেনি। আমি যদি কেউ এরকম কোনো ছবি আসে, যে ছবিকে আমি বলছি, ধরো একটি ছবি আরেকটি ছবির কথা আমি তোমায় বলি, একটু ডিস্ট্রিবিউটার আমার কাছে এলো ঠিক ইয়ের পরে এই একাডেমি অফ ফাইন আর্টসের পরে সেও যথারীতি আমাদের কাছে, আর আমি কি করতাম, যতক্ষণ না মানে ফেডারেশনে ধরা পড়ছে সবাইকে বের করে দিতাম, নো অবজেকশন দিয়ে দেন, বলে দে যে জিজ্ঞেস করে, ফেডারেশন থেকে জিজ্ঞেস করলে বলবি নো অবজেকশন হয়ে গেছে। মানে এটা কেন করতে? আচ্ছা, প্রডিউসারদের বাঁচানোর জন্য, নাহলে তাকে টাকা ফেডারেশন তাকে হ্যাকেল করবে, তাকে একটা, ধরো আজকে যে 5 লাখ টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকা ছবি করছে, আমি বলছি এরকম বহু ছবি, পোড়াবাসী, ডেভিড, মানে আমি নাম ধরে বলছি, এইগুলো সব রিসেন্টলি রিলিজ হয়েছে, তাই জন্য বলছি, তাদের প্রডিউসারদেরকে তুমি জিজ্ঞেস করো গিয়ে, এইসব ছবি গিয়ে জিজ্ঞেস করো যে এদেরকে কিভাবে বের করে দিয়েছি আমি, কারণ আমি জানি গো এরা পারবে না, এরা সত্যি কষ্ট করে, ধরো কোনো একটা ইনস্টিটিউট চালিয়েছে, তাদের থেকে সবাই মিলে একসঙ্গে মিলে ছবিটা বানিয়েছে, এরা পারবে না। কিন্তু আজকে একটা ছবি যেখানে প্রমোদ ফিল্মস ইনভলভ, সেই ছবিটা তুমি বলছো আমি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছবি, আমি জানি না সেদিক থেকে হয়তো ওনারা ঠিকই বলছেন, আমি ভুল, এটা বলতে পারি। এবার একজন প্রডিউসার যার বিরাট বড় নার্সিং হোম আছে, তার ছেলে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, তৃণমূলের ওই রেগুলার ইয়ে করতেন, সেরকম একজন প্রডিউসার ডিজে ডক্টর, তিনি কি রুগী দেখেন বিনা পয়সায়? দেখেন না তো, হসপিটালটা মানে একদম নখ থেকে মাথা চুল অব্দি তো তিনি টাকা নিয়ে নেন, অথচ যখন ছবি করতে এসছেন তখন টেকনিশিয়ানদের টাকা না দিয়ে তিনি টেকনিশিয়ান কম নিয়ে ছবি করেছেন। ছবিটা যখন ধরা পড়েছে তখন আমার কাছে যখন মেলটা এসছে, তখন আমি কি করে আটকাবো?
তখন আমার আবার ফেডারেশনের সঙ্গে কথা বলে তখন বললো যে ঠিক আছে তুমি 3 লাখ টাকায় ব্যাপারটা, আমি বললাম, আমি এটাও বলিনি যে ভদ্রলোক ডাক্তার বা ওনার নার্স আছে, বললেই তোমার খাওয়াত করে ধরবে যে না পুরো টেকনিশিয়ানের পুরো টাকা দিতে বলো। আমি বললাম যে খুব দেখ ভদ্রলোকের খুব কষ্ট করে বাড়িটারি বিক্রি করে, মানে আমি এরকম ভাবে উল্টো পাল্টা করে বলে বাড়িটারি বিক্রি করে একটা ছবি বানিয়েছে, পারবে না অত টাকা দিতে, 2-3 লাখ টাকা যা পারবে দিয়ে ছবিটাকে ইয়ে করে দেবে। এখানে তাহলে বাচ্চাদের কেন? এখানে তো সমস্যা ছিল না ওনার, কোনার যিনি প্রডিউসার। নেননি এবং যখন রিলিজ করতে গেছে তখন পোস্টার পড়েছে তখন টেকনিশিয়ান ধরেছে, যেহেতু আমাদের টেকনিশিয়ান না নিয়ে এই ছবিটা হয়েছে, সঙ্গে সঙ্গে মেল পাঠিয়েছে। যখন ধরা না পড়তাম আমি তখন তো ছেড়ে দিতাম প্রডিউসারদের, দিয়ে এনেছি। আমার কি আছে, আমি কেন প্রডিউসারদের আটকাতে যাবো? আমার প্রডিউসার ফোরাম, আমি কেন যেতে প্রডিউসারদের আটকাতে যাবো? আমি চেষ্টা করেছি যে যে যেরকম পারে চলে ইয়ে করো। এখন তো আমরা বলেই দিয়েছি যে আমরা কোনো ইম্পা থেকে যে কোনো রকম আমাদের যার যেরকম প্রয়োজন হবে আমরা সেরকম টেকনিশিয়ান নিয়ে কাজ করবো। আচ্ছা, এখন সেই ছাড়টা রয়েছে। আমরা বলে দিয়েছি যে আমরা আমাদের কোনো MOU সাইন হয়নি, কোনো কিছু সাইন হয়নি। আমরা একটা ভার্বালি করে আমরা একটা কথা হয়েছিল যে 33% বাড়াবো। আমরা একটা মিটিং করে বলেওছিলাম সাবজেক্ট টু, আমি এটা বলেছিলাম সাবজেক্ট টু বাড়াবো কোথায়? যখন একটা 50 লাখ টাকার ছবির মধ্যে যারা আমরা ছবি করব তারা আমাদের ইচ্ছে মতো টেকনিশিয়ান নিতে পারবো তবেই। আর এই যে ধরো যে টাকাটা বাড়ে, ধরো আজকে 30% বা 33%, যাই বাড়ে, এই ভদ্রলোক যিনি আমার আগে, মানে আমি প্রেসিডেন্ট হওয়ার আগে যিনি ছিলেন, তিনি কিন্তু আমাকে না বলে 45% একসঙ্গে বাড়িয়ে দিয়ে চলে এসেছিলেন। হ্যাঁ, নিজে সই করে, চেয়ারম্যানকে দিয়েও সই, তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমাকে দিয়ে সই করেননি, নিজে সই করেছিলেন। এখন শব্দ মানে কি বলবো, মানে আমার এখন মানে এটা আমি জানি না, একটা দল বদলালে যে এরকম মত বদলায় আমি সেটা আমার কাছে অবাক লাগছে। তখন মানে রত্নাকর বাল্মীকি রত্নাকর হয়ে যেতে পারে, এটা আমি ভাবারও বাইরে। কিন্তু কিছুক্ষণ আগে এই যে বলছিলে তুমি যে ইম্পা মানে কোনোভাবেই রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, একটা আলাদা একটা সংগঠন যেটা এখানে একদম যারা মেম্বার আছে আলাদাভাবে কাজ করছে। হ্যাঁ, কেউ CPM করেন হয়তো ভেতরে, হুম, কেউ হয়তো তৃণমূল করেন, কেউ হয়তো বিজেপি করেন, কেউ হয়তো অন্য কোনো দল করেন। এটা তো একটা মেম্বার হিসেবে তুমি কি করে তাকে, তুমি ভাবো না যেদিনকে এই ওই দিনের 22 তারিখের ঘটনা, একজন মেম্বার উঠে দাঁড়িয়ে বলছে আমাকে, হুম, আচ্ছা আপনি কি এই যে যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা জিতে এসছেন, আপনি আপনার পার্সোনাল ফেসবুক থেকে তাদেরকে কোনো রকম শুভেচ্ছা বার্তা দিয়েছেন? এটা দুর্নীতির প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে কাকে ফেসবুকে শুভেচ্ছা আমি বললাম যে আমাদের ইম্পা থেকে আমরা সবাইকে চিঠি দিয়েছি, প্রত্যেকজনকে যারা ফিল্ম থিয়েটার থেকে এসছেন, জয়ী হয়ে এসছেন, যে আপনাদের সম্বর্ধনা জানাতে চাই বলে আমি সবাইকে চিঠি দিয়েছি। হুম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে কাকে সম্বর্ধনা জানাবো সেই উত্তরটা তো আমি ওনাকে দেব না, তাই না? একদম। এবং আমি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হই, যেটা নিয়ে আমাকে ঝামেলাটা শুরু হলো কখন, 2021-এ না মানে সেদিনকে 22 তারিখে, আচ্ছা, যখন আমি বললাম আমি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হই, আপনাদের যিনি প্রধান মুখ, আমি একটি ছবি বার করে দেখালাম, বুঝলেন, যিনি দুদিন আগে জয়শ্রীরাম বলে নোটসব ছিটিয়ে গেলেন এবং সবুজ আবির টাবির মেখে অরূপ বিশ্বাসের সঙ্গে ভিক্টরি দেখাচ্ছেন, ওই ছবিটা আমি কেন বার করলাম? এবং যেখানে 144 চলছে, পুলিশ বসে আছে, তাদের সকলের সামনে আমাকে তেড়ে এলো। তোমার কি মনে হয় একজন মহিলা হিসেবে? তারপরে ওখানে আমি মিটিং করতে পারতাম। তখন আমি ওখানে বলে বেরিয়ে এলাম আমার পক্ষে মিটিং 144 চলছে, তারপরে আপনার এখানে একটা বেআইনি মিটিং হচ্ছে যেখানে নন মেম্বার এবং ডিফল্টার মেম্বারদের নিয়ে মিটিং হচ্ছে, যে মিটিংটার কোনো ভ্যালু নেই। তাও আমি আপনাদের কথা শোনার জন্য এখানে বসেছি। এই মিটিংটা আমি করতে পারছি না বলে শেষ করলাম বলে আমি উঠে বেরিয়ে এসেছি। আচ্ছা, 2021-এ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলে, তাই তো? হ্যাঁ, এবং তুমি একটা শিল্প সংগঠনের সভাপতির দায়িত্বে, আর ঠিক সেই সময়ে কোনো রাজনৈতিক দলের যোগদান বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখা, এটা কোথাও একটা ডিফার করছে না তোমার কথা? এবং মানে যেহেতু না দেখো, আমি বারবার বলছি ব্যক্তিগত কে কি করছেন, আর তার সঙ্গে কিন্তু তোমার দলের কোনো সম্পর্ক নেই। মানে আজকে ইম্পার সঙ্গে আমি ব্যক্তিগত কি করছি তার সঙ্গে কিন্তু আজকে তো তাহলে বলা উচিত যে দেব কেন একটা MP হয়ে প্রডিউস করবে এবং সেই প্রডিউসার সেই ছবিটা কেন শতদীপ ছাড়া রিলিজ করবে,
দেবতো এমপি, তার পরপর ছবি রতন শাহ, শতদীপ শাহ, SSR রিলিজ করে। তাদের তো অন্যরকম মতদর্শন, তারা কেন করবে? তাহলে সে কেন ইম্পার মেম্বার থাকবে? তার বাবা কেন ইম্পার মেম্বার থাকবে? একসময় রুদ্রনীল ঘোষ আমাদের মেম্বার ছিলেন, শঙ্কু পান্ডা আমাদের মেম্বার ছিলেন। মানে এখানে এটা তুমি ব্যক্তিগতভাবে একটা দলকে support যে করতে কোনো বা কেউ বিশ্বাস কোনো করতে? কোনো দলকে দেখো, তোমার কেউ করলো, আমি তো মানে ওই অবধি। তারপরে কিন্তু আমি অ্যাক্টিভলি ধরো দুই এক জায়গায় আমার কাছে প্রথম কথা হচ্ছে, আমার কাছে সময়টা খুব কম ছিল, বুঝতে পেরেছো? যে আমি রেগুলার বেসিসে তো কোনো দল করিনি, এবং সবচেয়ে বড় কথা আমি বুক বাজিয়ে বলতে পারি, তৃণমূল থেকে আমি কোন রকম কোনো সুবিধা আজ অব্দি নিইনি। ঈশ্বর বোধহয় মঙ্গলই করেছেন, এই তৃণমূলে ধরো এই যে ফিল্ম একাডেমি যে অ্যাওয়ার্ড হতো, হুম হুম মহানায়ক অ্যাওয়ার্ড হচ্ছে বিভিন্ন রকম, টেলি একাডেমি, হুম। যাত্রা একাডেমি, আমি সবকটা ফর্মে তো কাজ করেছি। যাত্রা, টেলিভিশন, ফিল্ম। আমার নাম যখন গেছে আমি আমি কিন্তু শুনেছি কেটে দেওয়া হয়েছে। ইয়েস। কেন? জানি না। যে আমাকে যখন দেখো, অ্যাওয়ার্ডটা টাকা নয়, অ্যাওয়ার্ডটা সম্মানের জায়গা থাকে। যাত্রাতে যখন আমার লাস্ট বার আমার নাম গেছে, আমি তখন শুনলাম অরূপ বিশ্বাস আমার নামটা কেটে দিয়েছে। টেলি একাডেমিতে যখন আমার ঝুমুর চলছে, তখন আমি দেখছি যারা টেকনিক্যাল কাজ করছে, মানে তারা তো সিরিয়ালও করছে না, তাদের সঙ্গে জড়িত তারা দুবার তিনবার করে অ্যাওয়ার্ড পাচ্ছে। আমার নামটার বেলায় না, এই নামটা না কেটে দেওয়া হচ্ছে, এই নামটা বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আজ অব্দি আজকে আমি মানে যারা সুখেন দাসের নাম জানে না, তারা তো, আমি সুখেন দাসকে নিয়ে একটা কথা বলেছিলাম বলে কিছু ট্রোলড হয়েছিলাম। আজকে যাদের যাদের মানে সম্বন্ধে কিছু কোনো একটা বলো তো, যে একটা গভর্নমেন্ট থেকে সুখেন দাসের নামে কোনো একটা কিছু করেছে। আজকে বাংলা ইন্ডাস্ট্রির তো একজন মানে সেই মানুষটির অবদান যথেষ্ট একটা সময়। একদম। আজকে তার কি না ছবি আছে, কিশোর কুমার, সুখেন দাস, অজয় দাস, তারা একটা কম্বো ছিলেন। আজকে তাদের হয়তো আমাকে কারো মনে নেই। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ, এই যে পরপর ছবি, তারা তারা কি ছবি দিয়ে গেছেন, কোথায়, মানে সে এক একখানা বলার মতো ছবি। সেই মানুষটাকে নিয়ে কোনোদিন কিন্তু এই সরকার এত ফিল্মের সবাইকে নিয়ে নাচানাচি করেছেন, কিন্তু কোনোদিন কিন্তু সেই মানুষটাকে নিয়ে কিছু করেনি। খুব আমার আমার আমি তো আর্টিস্ট ফোরামের মধ্যেখানে চাঁদা দিতাম না, যে আমার আর্টিস্ট ফোরামে চাঁদা দিয়ে কি করবো, তোরা তো সুকান্ত দাসকে সম্মানই দিস না। পরের দিকে আমাকে আবার শুভবাদন না করিস না ভুল। যাই হোক, আমার বাবার ছবিও আমাকে বলো, তুই এটা বাবার ছবি দে। আমি এখন আর্টিস্ট ফোরামের বাবার ছবিও লাগানো আছে। হুম। মানে এই আমার অভিযোগটা কি তোমার এই বিগত দেখো, সরকারের আমার থেকে? ভেতরে ভেতরে আমি রেখে দিয়েছিলাম, কেন বলতো? যে আমাকে যখন একটা সংগঠন চালাতে হবে না, আমি কার এগেনস্টে কথা বলবো? সরকারের এগেনস্টে কথা বলতে গেলে আমার সংগঠনের উপরে একটা চাপ পড়বে। তাহলে কোথাও কি রাজনৈতিকভাবে মানে দমিয়ে রাখার চেষ্টা হতো কাজ করতে গিয়ে? সেটাও কি ফেস করেছো? আমায় দমানোর কোনো জায়গা নেই। আমায় কি দমাবে? তাহলে? আমি বলছি যে আমি কোন রকম মানে এই যে বলছে না যে আমি হুম হুম রাজনীতিতে মানে এদের সঙ্গে একদম তাহলে তো আমি সুবিধাগুলো, আমি তোমায় বলছি এই সুবিধাগুলো তো আমি পেতাম, এই জায়গাগুলো তো আমি পেতাম। অনেকে তো দুবার তিনবার পেয়েছে। কাউকে গিয়ে কোনো কমিটির মধ্যে মানে পেড কমিটির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, তার সেই যোগ্যতা নেই। তো আমার সেগুলো দরকারও নেই। আমি আমি যেরকম আছি ভালো আছি, আমার ওগুলো দরকারও নেই, প্রথম কথা বলে দিই। সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে আমি কেন সরকারি থেকে টাকা পাইনি, বা ওইগুলো নিয়ে আমার কোনো ইয়ে নেই। আজকে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমি বিদ্রোহ করেছি, কিন্তু আমি কখনো মিডিয়ার সামনে মুখ খুলিনি। কিরম বিদ্রোহ করেছি? যখন ফিল্ম ফেস্টিভ্যাল হতো, সিপিএম এর সময় 2টো করে কার্ড, ওনাদের একটা প্রিন্সিপাল ছিল যে তোমরা কে কি ভাবলে না ভাবলে আমাদের কিছু এসে যায় না, 2টো করে কার্ড পাঠিয়ে ছেড়ে দিত। কারণ তখন খুব ছোট করে, মানে ওপেনিংটা খুব ছোট করেই হতো, রবীন্দ্র সদনে হতো, একটা সেক্রেটারি আর প্রেসিডেন্টের কার্ড আসতো। কিন্তু যখন তৃণমূল এলো, যখন আমি দেখছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আচ্ছা হুম তো সেখানে বহু মানুষের জায়গা, তখন আমরা বললাম যে ইম্পাতে একটা প্রডিউসার ফোরাম, হুম। ডিস্ট্রিবিউটার ফোরাম, এক্সিবিটার ফোরাম, অ্যাসোসিয়েট ফোরাম, ফিল্ম ফেস্টিভ্যালটা ফিল্মের লোকেদের জন্য, তাহলে আমাদের জন্য কেন 2টো কার্ড হবে? তাহলে আমাদের অ্যাটলিস্ট ইসি কমিটিদের জন্য বা একটু ভালো ভালো প্রডিউসারদের জন্য একটা ভিআইপি কার্ড, বা যারা আমার জেনারেল মেম্বার আছে তারাও যাদের একটু দেখতে পারে তাদের জন্য একটু ঠিকঠাক কার্ড, এগুলো দেওয়া হোক।
দুবার তিনবার ঝগড়া করে নিয়ে আসতাম। তারপরে আমি বললাম ঝগড়া করতে হবে কেন আমাকে, বা ওখানে গিয়ে ওরকম ভাবে অসভ্যের মতো আমাকে চিৎকার করে বলতে হবে কেন, আমি ইম্পা থেকে এসেছি, আমার কেন ইম্পার মেম্বাররা কার্ড পাবে না। তো এটা একবার দুবার করেছি। তারপরের বার আমি বললাম দেখি ওরা নিজেরা দেয় কিনা। সেইবারে যখন দেখলাম আমাদের কাছে 20-25টা কার্ড পাঠিয়ে দিল, তো আমার এত মেম্বার 20-25টা কার্ড নিয়ে আমি কি করবো। আমরা বললাম যে আমরা ইম্পা থেকে যাবোই না, ইম্পা কার্ডও নেবো না, যাবো না, বয়কট করবো। গেলাম না। একবার নয় 3বার করেছি এটা, 3বার করেছি। এত কাজ করা সত্ত্বেও কিছু মানুষ তাহলে কেন বিরোধিতা করতে শুরু করলো? কোথায় মানে কিছু মানুষ আমার এই যে ধরো এই যে প্রত্যাবর্তনের যে প্রডিউসার, হুম তিনি এত বিদ্রোহ করে, অভিজিৎ চ্যাটার্জি আমি দেখছি সবচেয়ে বেশি বিদ্রোহ উনি করছে। আমি না বুঝতেই পারছি না যে কেন তার এত বিদ্রোহ আমার প্রতি। প্রথম কথা, তার কাছ থেকে তো টাকা নেওয়া হয়নি যে বলতে পারে যে পিয়াদি টাকা নিয়ে কাজ করেছে। উনি একটা ছবি আমার কাছে, আমাদের কাছে ওনার টাইটেল প্রত্যাবর্তন, টাইটেলটা রেজিস্ট্রেশন করতে এলেন। আমরা ছবিটার টাইটেলটা রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। তার ঠিক 9-10 দিন বাদে একজন ভদ্রলোক এলেন, সেও প্রত্যাবর্তন টাইটেল নিয়ে এলেন। তখন আমরা বললাম যেহেতু এই টাইটেলটা দিয়ে দেওয়া হয়েছে, এটা তো আর আরেকজনকে দেওয়া যাবে না। সেই ভদ্রলোক আমাদেরকে ছেড়ে দিয়ে আরেকটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, বিএফটিসি বা এরকম একটা কিছু নাম হবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেন প্রত্যাবর্তন না হোম টাউন বলে। সেটা আমরা জানতাম না। এবার আমাদের সিস্টেম কি, আমরা সবসময় বলি আমরা যে টাইটেল গুলো আমাদের কাছে আসে আমরা ওই অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দিই যে এই টাইটেল গুলো আমাদের এসছে, এই টাইটেলে যদি কিছু আপনাদের কাছে আসে আপনারা তাহলে দেবেন না রেজিস্ট্রেশন। হুম। হ্যাঁ, এবার এটা অব্দি আমরা করতে পারি, এর বাইরে তো আমার কিছু করার নেই, যথারীতি পাঠিয়ে দিয়েছি। এখন ওনারা দেখেছেন কি দেখেননি, বা ওরা কিভাবে অ্যাসোসিয়েশন চালাচ্ছে তো আমি জানি না, আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার তারপরে ওরা প্রত্যাবর্তন দা হোম টাউন দিয়ে দিয়েছেন। এবার সেই ভদ্রলোক বোধহয় ছবি টবি করে ছবিটা রিলিজ করে দিয়েছেন, এবং সেই ছবিটা বোধহয় পঙ্কজ বা কেউ রিলিজ করেছিল সম্ভবত। তখন এই প্রডিউসার এবং ডিরেক্টর আমার কাছে আসে যে দিদি দেখো এরকম। আমি বললাম দেখ এই ছবিটা তো আমি কি করে আটকাবো, কারণ আমার তো আটকানো সম্ভব না, ছবিটা আমার এখান থেকে রেজিস্ট্রেশন হয়নি, ছবিটা রেজিস্ট্রেশন হয়েছে অন্য জায়গা থেকে, সেন্সার হয়েছে মানে ওদের নো অবজেকশনে। এবার তো একমাত্র এটা কে কিছু করতে পারে, দ্যাট ইজ পঙ্কজ। আমি ব্যক্তিগতভাবে পঙ্কজকে ফোন করে বললাম দেখ আমাদের প্রত্যাবর্তন নামে একটা টাইটেল এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে, ছবিটা বোধহয় তুই রিলিজ করছিস, একটু কিন্তু প্রডিউসার, আমাদের যে প্রডিউসার ডিরেক্টর তাকে দেখে নি। এই অবধি, এর বাইরে আমার কি করার আছে তুমি বলো, আমার তো কিছু করার নেই। দেখলাম উনি হঠাৎ উত্তেজিত হয়ে এসে আপনি আমাদের জন্য কিছু করেননি, আপনার কাছে আমি সমস্যা নিয়েছিলাম। আমাকে বলো তুমি হলে তুমি কি সমাধান করতে, আমাকে তুমি একটু উত্তর দাও তো। আমি তোমাকে প্রশ্ন করছি, ধরো তুমি আমার জায়গায় বসে আছো, ঠিক এই ঘটনাটাই ঘটতো তোমার সঙ্গে, তুমি কি সমাধান করতে, তাহলে আমি বুঝবো যে আমি ভুল কাজ করেছি। তিনি এখন 1 নম্বর বিদ্রোহী লোক, বিরাট অন্যায় করেছি আমি ওনার কথা। তো এই ধরনের যদি হয়, তুমি তো সবাইকে খুশি করতে পারবে না। আর কিছু মানুষ কি হয় যে মানে যে মানুষগুলো ধরো এত বছর আমাদের অপোজিশনে এই চেয়ারটা পাবে করে লড়ে এসছে, ভোটে পাচ্ছে না, তারা এখন ওই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। আচ্ছা এইরকম করে যদি একটু এখন, আরে বাবা কিছুদিন তো আমি ওখানে বসে আছি, আমি ওনার সঙ্গে 8-4টে লোক ওখানে এমনিতে বসতে পারতাম না, ইসি ঘরে গিয়ে বসে আছি। একদম। পিয়াদি অনেক তো অভিযোগ রয়েছে, খানিকটা শুনলাম যে মানে গল্প দুদিকের হয়, একটা গল্পই এক একজনে এক এক রকম করে বলে। স্বাভাবিক। তো তোমার কথা যখন শুনছি তখন এটা অন্যরকম ভাবে মনে হচ্ছে, আবার যখন আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তখন আবার একটা অন্য গল্প। কিন্তু আরেকটা যেটা অভিযোগ যে ছেলেকে অভিনয়ের সুপারিশ, এই অভিযোগটা বহুবার করতে শোনা গেছে, এটা কি মানে এই অভিযোগটা নিয়ে কি বলবে তুমি? দেখো, প্রথম কথা বলি, বনিকে যদি আমি বলি এই ছবিটা করো, বনি সেই ছবিটা যে করবেই তার কোনো মানে নেই। আমি ধরো বনিতে এসছি এসবিএফ থেকে, ও তো বনি হিসেবে বনি এসবিএফ এর পরপর ছবি করে বনি হয়েছে, সুরেন্দার ফিল্মসের পরপর ছবি করে বনি হয়েছে। আমি এরপর কাকে সুপারিশ করব? আমি যদি সুপারিশই করতে হয় তাহলে তুমি এসবিএফ কেই করবো আবার, বা সুরেন্দার ফিল্মসকেই করবো, বা বনি নিজেও সুরেন্দার ফিল্মসকে করবে, এসবিএফ কে করবে, বা উইন্ডোজ কে করবে, বা ক্যামেলিয়া কে করবে। আজকে তো ক্যামেলিয়ার অলরেডি ছবি সই করে বসে আছে।
এর বাইরে ধরো আজকে প্রথম কথা হচ্ছে মনির একটা রেমুনারেশন আছে যেটার বাইরে গিয়েও কাজ করে না, হুম হুম কারণ সে কষ্ট করে সেই জায়গাটা করেছে। আমি ধরো আমার কাছে অনেক মানে আমি বুঝি যে অনেক প্রডিউসারের মনিকে নিয়ে অনেক মধ্যিখানে মনিকে অনেকগুলো ধরো ওরও আজকে ও একটা ফ্যামিলি চালাচ্ছে, আমাদেরকে চালাচ্ছে, ফ্যামিলিকে চালাচ্ছে। এইটা করতে গিয়ে অনেক মধ্যিখানে অনেকগুলো একটু অন্যরকম ছবি করেছে। তো সেটা নিয়ে কিন্তু অনেকে মানে অনেক বড় ডিরেক্টররা বলছে কেন তুই এই ছবিগুলো করতে গেলি, এই করতে গেলি। এবার বরঞ্চ আমি তোমাকে বলছি আমি ওই চেয়ারটাতে বসে ভয় পাই কেউ এসে যদি আমাকে বলে বলুন না বনিকে এই ছবিটা করে দিতে এবং এই রেমুনারেশনে দেবো, আমি ভয় পাই যে বনি ওই মুখের উপর যখন বলবে আমি এই ছবিটা করবো না, আমি এই লোকটাকে কি করে বলবো। সেরকম বিশ্বাস কখনো করো, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি ও তো রিসেন্টলি দুটো ছবি ছেড়েছে, তারপরে দুটো কি তিনটে, এবং ওদের সঙ্গেই এক ভদ্রলোক ঘুরছেন। আমাকে এখনো আমার কাছে তার ফোন আছে, তার রেকর্ডিংও আছে। বনিকে নেবে করে আমার কাছে বহুদিন ঘুরছিল, এই মাস ৩ আগেও, হুম ২-৩ আগেও তিনি এখন ওদের সঙ্গে ঘুরছেন দেখছি। হতে পারে বনি ওর ছবিটা করেনি বলে আর তার রাগ, কার কোথায় রাগ আছে আমি তো বুঝতে পারবো না। তার তার মানে তিনি যে ফোন করছেন সেই স্ক্রিনশটও আছে, এবং ও যে উনি আমাকে যে বনির ব্যাপারে কথা বলেছেন সেই সেই রেকর্ডিংও আমার কাছে আছে। এবার ন্যাচারালি কি হয় না, আমি তো বনিকে দেখো প্রথম কথা হচ্ছে বনি আমাকে যদি কেউ বলে যে বনিকে নিয়ে আমি এই ছবিটা করবো, আমি আগে বলি আগে আমি বনির নাম্বার দিয়ে দিচ্ছি, আগে বনিকে আপনি গিয়ে কনভিন্স করুন বনি এই ছবিটা করবে কিনা, বাকি কথা তারপরে আমি বলছি। কিন্তু আমি বললে বনি এই ছবিটা করবে এটা তো নয়, কারণ বনির গল্প পছন্দ হলো না, তখন আমি কি করবো? আমি বলে দিলাম যে আপনি একটু ওকে দিয়ে ছবিটা করুন না, কাকে বলবো? ও তো এসছেই ভেঙ্কটেশের ঘর থেকে, শ্রীকান্ত মেহতাকে তার নতুন করে বলতে হবে না, শ্রীকান্ত মেহতার ঘরে 6খানা ছবি হয়ে গেছে ওর। একদম। তাহলে এই যে শোনা যায় যে টলিউডে নেপোটিজম আছে, তোমার কি মনে হয় আছে না নেই? এই যে যখন এই স্ক্রিনিং কমিটিটা ছিল ডিসেম্বর মাসে বনির ভানুপ্রিয়া ভূতের হোটেল আসার কথা ছিল। সবার আগে যখন সবাই বললো, যখন এক্সিবিটারের মিটিং হলো তখন বললো না দুটোর বেশি ছবি আসবে না, যাই হোক আলটিমেটলি 3টে করে ছবি ঠিক হলো। হুম সবার আগে তো বনির ছবিটা কাঁচি পড়লো। আমি ব্যক্তিগতভাবে শিবুকে ফোন করে বললাম ডিসেম্বরটা ছেড়ে দে, তুই জানুয়ারিতে আয়, কেন এখানে এই ছবিগুলো আসছে, বনির ছবিটা তো সবার আগে চললো, সবার আগে বনির ছবিটা সরালাম। এইটা নেপোটিজম করেছি তো। তার মানে যেটা বাইরে থেকে শোনা যায় সেটা তাহলে বলছো ডিসেম্বর মাসে কেন, তুমি তো জানো অ্যানাউন্স করে দিয়েছিল শিবুরা, হুম হুম ডিসেম্বরে ভানুপ্রিয়া অ্যানাউন্স হয়ে গেছিল। একদম। সেই ছবিটা আমরা স্ক্রিনিং কমিটি থেকে পিছিয়ে 23শে জানুয়ারি নিয়ে যাওয়া হলো, কেন নিয়ে যাওয়া হলো? সবার আগে ওই ছবিটাতে হাত পড়লো। বাইরে থেকে বলতে খুব ভালো লাগে, কিন্তু আমি সিরিয়াসলি আমি দেখো আমি তো বরাবরই চেয়ারটায় বসে থাকবো না, আজ না হলে কাল আমি ছাড়বো চেয়ারটা। একদম। কেউ বললেও ছাড়বো, কেউ না বললেও ছাড়বো, কেউ বললেও বসবো, কেউ না বললেও বসবো। যেদিন আমি ছাড়বো আজ বাদে কাল, আমি চেয়ারে বসে অনেক কথা বলতে পারছি না, কিন্তু আমি চাইছি কবে আমি এই চেয়ারটা থেকে নামবো তো বটেই, আজ না হলে কাল তো নামবই। সেদিন আমার তো অনেক কথা বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, আজকে ওই চেয়ারটাতে বসে দেখাতে পারছি না। তার মানে তোমারও অনেক অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। যদি পেছনে ফিরে তাকিয়ে ইম্পার সভাপতি হিসেবে কোনো একটা কিছু বদলাতে উম, ইচ্ছে করে বা মনে হয় যেটা বদলানোর প্রয়োজন ছিল, কি বদলাতে চাই? দেখো ইম্পার মানে আমি যদি বলো, আমি তো প্রায় 4টে টার্ম হয়ে গেল আমার। তার আগেও আমি একজন প্রডিউসার হিসেবে আমি ছিলাম, চেয়ারম্যান হিসেবে 2বার ছিলাম, এবং আমি ইম্পাটা দেখছি ধরো আমার বাবার সময় থেকে আমি ইম্পা দেখছি বহু বছর। বহু বছর। তখন যে ইম্পার পরিবেশটা ছিল, তখন যে ইম্পাটাতে ঢুকলে ভগবানের মতো মনে হতো, আজকে কিন্তু আমাদের এরকম ঠান্ডা পরিবেশেই কাজ হচ্ছে, হঠাৎ করে এই যে একটা ইম্পার পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে না, হুম হুম সেটাকে আমার মনে হয় ঠিক হওয়া উচিত। কারণ আমার মনে হয় এই নোংরামি, ঝগড়াঝাটি, লোকের সম্বন্ধে গালিগালাজ, সোশ্যাল মিডিয়ায় 4টি বাজে কথা বলা,
এইসব করে কিন্তু আলটিমেটলি একটা ইন্ডাস্ট্রির বদনাম করা হচ্ছে, শুধুমাত্র পিয়া সেনগুপ্তর বদনাম করা হচ্ছে না, একটা বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করা হচ্ছে। পিয়া সেনগুপ্ত দুটো তোমাদের নামে কথা বলছে, সেটাও যেমন ক্ষতি করছে, আবার উল্টো দিকে তোমরাও পিয়া সেনগুপ্ত সম্বন্ধে বলছো, তাতেও বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে। আলটিমেটলি দুদিক থেকে দেখতে গেলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অসম্মানিত হচ্ছে, পিয়া সেনগুপ্ত একা অসম্মানিত হচ্ছে না। একদমই তাই। আরেকটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলে তুমি, সেটা হলো পশ্চিমবঙ্গে সিঙ্গল স্ক্রিন থিয়েটারের সংখ্যা মাত্র ১৭০-এ নেমে এসেছে এবং তাহলে মানে এই অভিযোগটা ছিল তোমার। তারপরে যেটা আমার জানতে ইচ্ছে করছে যে টলিউডে কি সত্যি মানে এই জায়গাটা একটা অস্তিত্বের সংকটে ভুগছে? দেখো, আমরা গভর্নমেন্টের কাছে অলরেডি এই যে হাউস সিঙ্গল স্ক্রিন এখন যে কটা এসে দাঁড়িয়েছে, তার পেছনে শুধু যে আমি বলবো যে মানে হাউসগুলো কি হচ্ছে, বাংলা ছবিটা প্রপার কন্টেন্ট নেই, মানে যে আগে যে কমার্শিয়াল ছবি, মানে আমাদের সময় তো আমি বলছি, উত্তম কুমারের সময়, আমার বাবাদের সময়, অঞ্জন চৌধুরীর সময়, এবং তারপর আমাদের যে ধরো অনুপ সেনগুপ্ত, অরণ্য চক্রবর্তী, প্রভাত রায়, স্বপন সাহা, এদের সময় তো আমাদের ছবিগুলো তখনও তো মানে ৬ মাস চলছে রমরম করে, ধরো একই কাস্টিং এ একই দিনে পরিবার, আমি, রচনা, প্রসেনজিৎ, তাপস পাল রিলিজ হয়েছে, সেম কাস্টিং, মানে সেটা অনুপ সেনগুপ্ত আমার হাজবেন্ডের ছবি, সেম কাস্টিং। স্বপন সাহার রিলিজ হয়েছে অগ্নি, সেখানেও প্রসেনজিৎ, রচনা, আমি, তাপস পাল, লকেট, আমরা পরিবারেও লকেট, এখানেও লকেট, মানে আমরা সবাই একসঙ্গে প্রায় একই কাস্টিং, ছবি রিলিজ, দুটো ছবি বাম্পার হিট হয়েছে, রমরম করে চলছে ৬ মাস করে। এই যে যুগটা হঠাৎ করে যখন আস্তে আস্তে না যত দিন যেতে লাগলো, মানে আমি তো বলবো লাস্ট বোধহয় বনিরা অব্দি এই কমার্শিয়ালের কিছুটা ফ্লেভার পেয়েছে, তারপর থেকে একটা ট্রেন্ড চেঞ্জ হতে আরম্ভ হলো। তাতে কি হলো, ইন্ডাস্ট্রি না বড্ড শহর ভিত্তিক হতে আরম্ভ করলো। আচ্ছা। এই যে সিঙ্গল স্ক্রিনগুলো, মফস্বলের যে সিঙ্গল স্ক্রিনগুলো, ধরো আমি তো সবকটা ফরম্যাটেই কাজ করি, আজকের দিনে দাঁড়িয়ে এই বয়সে আমি যখন যাত্রা করতে যাই, সেখানে ১০,০০০ পাবলিক দেখছে আমাকে, টিকিট কেটে দেখতে আসছে, ফ্রিতেও যখন আসছে সেখানেও ১০,০০০ পাবলিক আসছে, টিকিট কেটেও আসছে, আজকে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ পাবলিক আসছে। আমি তাদেরকে শোয়ের শেষে দাঁড়িয়ে বলি, আপনাদের মধ্যে মানে এইখানে যে ১০,০০০ লোক আছেন, প্রত্যেক দিন যদি ৭০টা করে লোক এক সপ্তাহ যান, আমার আমার মানে ৭ সাথে 49, মানে ৪৯০টা লোক যদি যান, তাহলেও আমার প্রডিউসারটা বেঁচে যায়। আপনারা যান না কেন? আপনারা তো এত কষ্ট করে এই আমাদেরকে দেখতে আসছেন, এখানে যাত্রাটা দেখতে আসছেন। তার মানে কি হচ্ছে, কমার্শিয়াল কন্টেন্টটা হারিয়ে গেছে, সেই যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা হারিয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, এটার এফেক্ট পড়েছে গিয়ে সিঙ্গল স্ক্রিনের ওপর। কারণ গ্রামের দর্শকরা কিন্তু এখনো সেই পারিবারিক ছবি, সেই সেন্টিমেন্টাল ছবি, ওই ধরনের ছবিগুলো দেখতে পছন্দ করেন। ওদের কাছে কিন্তু ওই একেন বাবু, সোনাদা সবটাই কিন্তু ওই শহরের এবং শহরাঞ্চলে ঘোরাফেরা করছে। ওই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে কিন্তু একেনবাবু মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। একেনবাবু সুপার ডুপার হিট, তুমি যতবারই মানে, এবং এটা প্রুভড হিট। কিন্তু যখন তুমি বাঁকুড়া বা মেদিনীপুরের প্রত্যন্ত জায়গায় যাচ্ছ, সেখানে গিয়ে সেইটা ওয়ার্ক করছে না। যার ফলে কি হচ্ছে, ওই হাউসটায় যে ছবিগুলো আসার কথা বা চলার কথা, সেই ছবিগুলো চলছে না, তার মানে সেই ধরনের সিনেমা এখন তৈরি তৈরি না। হচ্ছে কম। আমি বারবার করে যখন স্ক্রিনিং কমিটি হতো, সেখানে বড় ৫ জন যে প্রডিউসার, তাদেরকে বলতাম যে তোমরা আবার কমার্শিয়াল ছবিতে ফিরে এসো। আমি শ্রীকান্দাকে বলতাম, রানীকে বলতাম, সবাইকে বলতাম। আমি বলছি, তুমি তো করলে, একটা রানীকে বললাম, স্বার্থপর করলে, একদম প্রপার কমার্শিয়াল ছবি, কি সুন্দর হিট করলো, গ্রামে তো দেখলো ছবিটা। যে শিবুর ছবিগুলো কি গ্রামের দর্শকও দেখছে, শহরের দর্শকও দেখছে নাকি? ও কিন্তু এখনো সেই জায়গাটা বজায় রেখে দিয়েছে, যেটা শিবপ্রসাদের ক্ষেত্রে বলবো আমি। একদম তাই। আজকে বহুরূপী তুমি বলো, কি সাবজেক্ট, কি সুন্দর ছবি। তো এই যে এইবারে আমরা যখন এই সিঙ্গল স্ক্রিনের জন্য আমরা গভর্নমেন্টের কাছে বলেছি, যে তুমি যদি সিঙ্গল স্ক্রিন মালিকদের সঙ্গে কথা বলো, তুমি জানতে পারবে এদের পক্ষে টাকা খরচা করে এখন আর ওই এই যে মাল্টিপ্লেক্স যেমন ঝাঁ চকচকে একটা পুরো, তারা যেরকম ওই তাদের যে সিটিং এর যে অ্যারেঞ্জমেন্ট, নানান রকম, এতখানি তাদের পক্ষে খরচা করা সম্ভব নয়। তো আমরা গভর্নমেন্টকে বলেছিলাম যে যদি এদেরকে কিছু লোন দেওয়া, একটা সফট লোন দেওয়া যায়, সেই সমস্ত গ্রন্থ তো পেন্ডিং পড়ে আছে, যাতে সিঙ্গল স্ক্রিনগুলো বাঁচে। সমস্ত আমাদের কিন্তু দেওয়া আছে গভর্নমেন্ট, আমাদের ইম্পাতে এইরকম চিঠি পড়ে আছে,
মানে আমরা যে দিয়েছি রিসেট করার চিঠি আমাদের কাছে আছে। আমাদের কাছে বারবারই গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টের কাছে টাকা নেই। আরে বাবা, কিছু কিছু জায়গায় আমরা টাকাও চাইনি। কিছু কিছু জায়গায় যেমন আমরা চেয়েছিলাম যে একটা ধরো কোনো আমরা একটা নতুন ধরো 200 সিটের হল তার ও এফআইআরটা ফ্রি করে দিই। আমাদের দরকার নেই, আমাদের কিছু পারমিশন দরকার আছে। সেই রকম এই যে জিনিসগুলো তো তুমি বলো কিন্তু না এগুলো সেগুলো তখন পাওনি, মানে এই কিছু সাহায্যগুলো জিনিস পাওনি? আমরা বললাম যে পেয়েছি, যেমন ফায়ার টায়ারের এগুলো পেয়েছি বা সার্ভিস চার্জ পেয়েছি। আমার ম্যাক্সিমাম জিনিসটাই পেন্ডিং পড়ে আছে। এখন বুঝতেই তো পারছো, আমরাও দেখো, আমরা হয়তো এখান থেকে বসে বলছি সরকার কেন দিচ্ছে না, আজকের দিনে গেলেও ওই সরকারের চেয়ারটাতে বসলাম, তাকে গিয়ে বললো তিনি বলবেন ভাই তুমি এই চেয়ারটায় বসলে বুঝতে পারতে যে আমাদের কতটা দেওয়া সম্ভব, কতটা দেওয়া সম্ভব না। একদমই। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি পিয়াদি। 1984 সালে প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে তোমার দাদামণি, সেখান থেকে তোমার অভিষেক, এবং তারপরে বহু সিনেমা যাত্রা সব মাধ্যমেই তোমাকে দেখতে পাওয়া গেছে। কিন্তু কোথাও কি তোমার নিজের মনে হয় অভিনেত্রী হিসেবে যতটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটা তুমি পাওনি? একদমই, একদম। দেখো, মানে আজকে অদ্ভুতভাবে আমি প্রথম ছবি দাদামণি সুপারহিট, মিলন তিথি আরো বড় হিট, হ্যাঁ। তারপরে পাপপূর্ণ, মানে গান তুমি বলো না আজকে ভালোবাসা ছাড়া আর আছে কি, মানে এখনো তুমি প্যান্ডেলে যাও ওইসব গানগুলোই বাজছে পর পরে। মায়ের আঁচল, পরিবার, অমনি মানে মহাগুরু, চলে চলে মানে কি না বড় ছবি করেছে। কিন্তু তারপরেও জানি না, হয়তো প্রডিউসারদের মনে হয়নি যে হয়তো প্রিয়াকে এই জায়গায় কাজে লাগানো যেতে পারে, সেই জন্যই হয়তো আমি সেই জায়গাটা পাই। মানে কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? কারোর বিরুদ্ধে না, আমার নিজের, মানে এটা আমার নিজের কপালের উপর। কারণ ফিল্মটা হচ্ছে অনেক লাক, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। কারণ একদম ফিল্মটা আমি আমি বিশ্বাস করি ফিল্মটা 90% লাক, 10% তোমার কাজ। আমার হয়তো আমার লাকটা তো এইভাবে ওয়ার্ক করেনি। একদম। মানে এই কথাটা তোমার শুনে মনে হচ্ছে ভীষণ পজিটিভ একটা নোটে তুমি বললে কথাটা, যে পুরোটাই তোমার লাকের ওপরে। আচ্ছা, এই যে ধরো একটা সরকার পরিবর্তন এবং একটা আমূল পরিবর্তন, যেটা প্রত্যাশা এমন ভাবে হবে সেটা কিন্তু কেউ করেনি। নতুন সরকার অনেক কিছু পুরনো সরকারের কাছ থেকে পেয়েছো, অনেক কিছু তোমরা অর্গানাইজেশনে পাওনি। এখনো পর্যন্ত যেটা তুমি বলছো, তোমাকে এবং তোমার কমিটিকে কাজ করতে হচ্ছে, দায়িত্ব সামলাতে হচ্ছে। নতুন সরকার এর কাছ থেকে তোমাদের কি কি মানে প্রত্যাশা রয়েছে? দেখো, আছে তো অনেকগুলো আমাদের, মানে অনেকগুলো। আমি বলছি না যে একটা নতুন সরকার এসেছে তার ঘাড়ে একদম আমলে পরে গাড়ি নিঃশ্বাস ফেলে আমাদের দিতেই হবে, এটা দিতে হবে। প্রথমত হচ্ছে যে এই যে সিঙ্গল স্ক্রিনগুলোর জন্য যেটা আমরা বারবার বলছি যে একটা সফট লোনের যদি পাওয়া যায়, প্লাস যেরকম রূপায়ণের যে ইয়েটা ছিল, যে যে ধরনের যে সিপিএম এর আমলে ছিল একটা সাবসিডি পেতাম আমরা, প্রডিউসারদের ক্ষেত্রে যদি এরকম একটা সাবসিডি করা মানে দেওয়া যায়, যেমন রূপায়ণটাকে যদি আবার মানে নতুন ভাবে নতুন আঙ্গিকে, কারণ তখন তো ফিল্ম ছিল আর আমরা ল্যাবটাই ছিল তখন রূপায়ণ ল্যাব, মানে আমরা না ওখান থেকে রূপায়ণে আমাদের একটা ধরো আমরা 2 লাখ টাকা এরকম একটা সামান্য একটা টাকা জমা দিলাম, দিয়ে ওখান থেকেই আমরা ফিল্ম, তখন তো ফিল্মের কাজে তো ফিল্মটা আমরা ওখানে ইয়েতে পেতাম আর কি, যখন ছবি যখন রিলিজ হচ্ছে তখন আমাদের টাকা দিতে হতো। যতক্ষণ শুটিং করছি তখন ওখান থেকে আমরা রূপায়ণ থেকে তখন আনতাম, তখন আমাদের সেই মুহূর্তে টাকাটা লাগতো না। এখন তো আর সেটা নেই, এখন তো আমাদের অন্য ফরম্যাটে, ডিজিটাল ফরম্যাটে হয়ে গেছে। কিন্তু এই যে ধরো আমাদের ডাবিং বলো যখন, বা ওখানে এডিট বলো বা কালার কারেকশন বলো বা গ্রাফিক্স এর কাজ বলো, এই যে টোটাল একটা পোস্টের কাজ আছে, তো সেটা যদি ওই ল্যাবটা, এরকম একটা ল্যাব থাকে যেখান থেকে আমরা কাজটা করলাম এবং আলটিমেটলি টোটাল যে বিলটা হলো তার উপরে যেরকম আমাদের একটা সাবসিডি পেতাম আমরা রূপায়ণে, সেরকম যদি একটা সাবসিডি পাওয়া যায়, এরকম যদি আবার রূপায়ণটাকে যদি, এটা আমরা তৃণমূল সরকারের মনে অনেকবার চেষ্টা করেছি, অনেকবার বলেছি, মানে তোমাদের প্ল্যান রেডি কিভাবে হবে সবটাই রেডি, কিন্তু সেটা হয়নি। না, এইটা আমাদের হলে আমাদের দেখবে কিন্তু আমাদের মতো যারা ছোট প্রডিউসার আছে অনেক অনেক লাভবান হবে, অনেক লাভবান হবে। বহু চেষ্টা করেছি, তাও করতে পারিনি। তারপরে ধরো এই যে যদি নতুন যে হাউস যেগুলো করা হচ্ছে তাদের যদি এফআইআরটা ফ্রি করে দেওয়া যায়, তারপরে ধরো তোমার এই হাউসগুলোর জন্য যে লোনটার কথা আমি বলছি সেই লোনটাকে যদি করে দেয়, এবং এই একটা যদি ওয়ান উইন্ডো হয়,
মানে আমাদের পারমিশন নেওয়ার জন্য যদি বিভিন্ন জায়গায় ঘুরতে না ঘুরে একটা ওয়ান উইন্ডো সিস্টেম করে দেওয়া যায় বিভিন্ন, এবার ধরুন লোকেশনের উপর যেমন মানে আমাদের অন্যান্য স্টেটে আছে লোকেশনের উপরে, যেমন ঝাড়খণ্ড টার্গেটটা করতে গেলে ওখানে একটা গভর্নমেন্টের কাছ থেকে সাবসিডি পাওয়া যায় লোকেশনের উপরে, মানে ট্যুরিজমের দিক থেকে হুম, যদি হুম, করা যায়, সেখানেও যদি কিছু করা যায় যে আমাদের এখানে ধরো আমরা এই লোকেশন কাজ করব, যে সেখানের একটা সাবসিডি, বা আমাদের ধরো সরকারি যে জায়গাগুলো আছে সেখানে যদি আমরা ইউনিট বা আর্টিস্টদের নিয়ে গিয়ে রাখতে পারি, সেখানে যদি একটা সাবসিডি পাওয়া যায়, যে একটা হুম, কনসেন্ট্রেশন পাওয়া যায়, যে মানে আমি বলছি তাতে আমাদের সবার পক্ষেই, মানে প্রডিউসারদের পক্ষেও সুবিধা, মানে কাজ করতে অনেক সুবিধা হবে। অনেক সুবিধা হয়। এবং আমরা কি হবে না, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে আমরা শুটিং করতে পারি, হুম, হুম। নর্থ বেঙ্গলে বলো, এখানে ওখানে বলো, বিভিন্ন জায়গা, মানে সেই সব জায়গায় যদি আমাদের একটু সরকারি ওই সুবিধাটা থাকে আর কি। একদমই। থ্যাংক ইউ সো মাচ পেয়াদি। Thank কারণ you. অনেকগুলো প্রশ্ন ছিল, যেহেতু মানে সাম্প্রতিক সময়ে এই ইম্পার ভেতরের গল্প নিয়ে রাজনীতি, ভেতরের কথা, সেগুলো নিয়ে বিভিন্ন গল্প শোনা গেছে। তো সেখান থেকে আমরা ভাবছিলাম যে তোমাকে পাওয়া গেলে সেখানে খানিকটা হয়তো ক্লিয়ার হবে। তোমার পক্ষের কথা, তোমার তরফের কথা তো আমরা শুনলাম, সেখানে একরকম গল্প আমরা জানতে পারলাম। নিশ্চয়ই আগামী দিনে অন্য পক্ষের গল্পও শুনবো, এবং নিশ্চয়ই, তারা কি বলতে চাইছেন, তাদের কি অভিযোগ রয়েছে, সেটাও আমরা জানার চেষ্টা করব। একদম। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, Thank you. এবং তোমার জন্য টিভি আনলিস্টের তরফ থেকে Thank you so much. ওয়েলকাম। আর রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে ছোট্ট একটা গিফট। Thank you so much. মোস্ট ওয়েলকাম। 1984 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দাদামণি সিনেমায় প্রথম অভিষেক, তারপরে মিলন তিথি একে একে বহু সিনেমা, বহু যাত্রা এবং নানান ধরনের চরিত্র অভিনয় করে দর্শকদের খুব মনের কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইম্পা নিয়ে তার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ রয়েছে, দায়িত্ব সামলেছেন, বেশ কিছু ভালো কাজ করেছেন, সেটাও যেমন শোনা যাচ্ছে, বেশ কিছু অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার মুখ থেকেই শুনলাম অভিযোগ নাকি পুরোটাই মিথ্যে। তবে আগামী দিনে সময়ই বলবে যে তিনি ইম্পার ঠিক ওই চেয়ারটিতে আর কতদিন কাজ করবেন, কি কাজ করতে চলেছেন। তবে পুরোটাই কিন্তু তিনি ইতিমধ্যেই নাকচ করেছেন আমাদের পডকাস্টে, আমাদের এই আড্ডায়, কারণ সব কাজ এখনো নাকি তিনিই করছেন। আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে যখন আমরা আড্ডা দিচ্ছিলাম, আমি আর পিয়াদি, তখন অনেক তথ্য তো উঠে এলো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট যেমন রয়েছে তেমনটা তো থাকবেই, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এরকম বহু এপিসোড, বহু আড্ডা, বহু গল্প নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আমরা থাকছি। তাই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন।